হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন গল্প নিয়ে এলাম। আপনাদের জন্য এই গল্পটি রয়েছে খুবই পাওয়ারফুল এবং রোমান্টিক। গল্পটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে গল্পটি বুঝতে পারবেন। গল্পটি অসাধারণ পাওয়ারফুল। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। ভার্সিটির প্রিন্সিপালের অফিসের দরজার কাছে গেলাম সবাই। আসতে পারি? আমাকে দেখে প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে গেল। আরে আরে, আসুন বসুন। আপনার কাছে একটা অনুরোধ করব, যদি রাখতেন। অনুরোধ বলছেন কেন? আপনি শুধু বলুন। দেখুন, আপনি আমার বাবার বয়সী এবং এই ভার্সিটির সম্মানীয় প্রধান। আমাকে আপনি নাম ধরে রাখুন। আর এখন আমি আপনার ছাত্র, তাই আমি আপনাকে সম্মান করব, আপনি নয়। আচ্ছা। তাহলে পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে মেহবুব, ও হলো সাইমন, ও সাকিব, আর ও হচ্ছে তাহিদ। আর আজ থেকে আমরা আপনার ভার্সিটির ছাত্র। ঠিক আছে, আমি তোমাদের সব কাগজপত্র সব কিছু গুছিয়ে রেখেছি। তোমরা আগামীকাল থেকে ভার্সিটিতে ক্লাস শুরু করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটি সাহায্যের প্রয়োজন ছিল। হ্যাঁ বলো। আমাদের আসল পরিচয় যেন কেউ জানতে না পারে। দয়া করে এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। ওহো, ওটা ওটা নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা স্যার, তাহলে আমরা আসি। আচ্ছা, কোনো সমস্যা হলে বলবে। আচ্ছা, বাইরে চলে এলাম। এখন আপনারা হয়তো ভাবছেন আমি কে, কিংবা আমরা কে যে ভার্সিটির প্রিন্সিপাল স্বয়ং নিজে আমাদের সাথে এরূপ ব্যবহার কেন করলো। আসুন, আপনাদের সকল প্রশ্নের জবাব দিচ্ছি। আমি ইমন আহমেদ। আমি এখানে নতুন ডিবি কমিশনার। আর মেহবুব, সাইমন, সাকিব, তাহিদ ওরা আমার টিমের সদস্য এবং বন্ধু। আমরা সবাই বন্ধু। আমাদের এই এলাকায় আসার মূল কারণ হলো এখানে নাকি ড্রাগসের অনেক বড় এক চক্র রয়েছে। তাদের সকল কার্যক্রম চলে এই ভার্সিটিতে ঘিরেই। শুধু ড্রাগস ব্যবসা নয়, তাছাড়া আরও অনেক অবৈধ কাজ করে এই চক্রটি, যেমন কিডন্যাপিং, মার্ডার ইত্যাদি। তাই আমাদের এখানে পাঠানো হয়েছে এই চক্রটিকে শেষ করতে, তাও আন্ডার কভার হিসাবে। যেহেতু সব কিছু এই ভার্সিটিকে কেন্দ্র করেই ঘটে, সেহেতু এখানে ছাত্র হিসেবে আমরা অ্যাডমিশন নেই, যাতে একটি সহজ কাজ হয়। এবং অ্যাডমিশনের কাজে প্রিন্সিপাল স্যার আমাদের সাহায্য করলেন। আমরা সবাই মিলে একটা বড় ফ্ল্যাট ভাড়া করে নিলাম, কারণ এখানে থেকেই আমাদের পড়ালেখার অভিনয় করতে হবে। সবাই বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে হেড অফিসে জানিয়ে দিলাম যে আমরা কাজে নেমে পড়েছি। আজকে অনেক কাজ করেছি, নতুন বাসায় উঠলাম, সব কিছু ঠিকঠাক করলাম, তাই সবাই খুব ক্লান্ত। তারপরও কালকে থেকে আবার ভার্সিটিতে যেতে হবে, তাই সবাই একটু জলদি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। সবাই কিছু পেপার ওয়ার্কস বাকি ছিল, তাই ওদের প্রিন্সিপাল স্যারের রুমে যেতে বললাম। আর আমি জিপটা পার্ক করে গেলাম। জিপ পার্ক করে আমিও প্রিন্সিপাল স্যারের রুমের উদ্দেশ্যে যেতে লাগলাম। তখনই পেছন থেকে কেউ একজন ওই বলে কয়েকবার ডাক দিল। পেছনে ফিরে দেখি একদল মেয়ে আবার ডাক দিল। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, জি আমাকে বলছেন? সেখান থেকে একটি মেয়ে বলল, জি স্যার, আপনাকেই বলছি। আমি তো ভয় পেয়ে গেলাম। এই মেয়ে আমাকে ছাড় বলে ডাকলো কেন? তার মানে কি এই মেয়ে সব জেনে গেল নাকি? জেনে গেলে তো সমস্যা। এখানে কাউকে জানানো যাবে না যে আমরা আইনের লোক, তাহলে সব প্ল্যান ভেস্তে যাবে। আমার ভাবনার ছেদ ঘটিয়ে মেয়েটি বলে উঠল, কিরে, কথা বলছিস না কেন? আমি মেয়েটির দিকে ভালো মতো তাকালাম। দেখলাম তো মাশাআল্লাহ, একদম হুরের মতো সুন্দর শ্যামবর্ণের তার গায়ের রং, চুলগুলি মেলে দেওয়া, কিন্তু মডার্ন ড্রেস পরা। এই জিনিসটা খারাপ লাগলো। কিরে, বয়রা নাকি? জি বলেন। কোন ক্লাস? মাস্টার্স, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। বাহ, আমাদের 2 বার সিনিয়র। কলি, এটা তো সিনিয়র, এখন কি করবে? তার মানে মেয়েটির নাম কলি? বাহ, ভালোই লাগলো নামটা। আজ সিনিয়র দিয়েই শুরু করি। সিনিয়রদের র্যাগিং করার মজাই আলাদা। আমি তো অবাক। তার মানে এরা আমাকে র্যাগ করার জন্য এরকম করছে? আমি তো ভয় পেয়েছিলাম আমার পরিচয় জানেনি কি না, কিন্তু না। তুই যেহেতু নতুন আর দেখেও ইনোসেন্ট মনে হচ্ছে, তাই ছোট্ট একটি কাজ দিলাম। এখানে দাঁড়িয়ে 20 বার কান ধরে উঠবস কর। এক্সকিউজ মি, আমি তোমার সিনিয়র। তো কি করব? তোর পূজা করব? যা বলছি তাই কর, না হলে এমন অবস্থা করব না। তুমি কোন মহারানী যে তোমার কথা শুনবো? ওই, তুই চিনিস আমি কে? থাক ম্যাডাম, আমার চেনার প্রয়োজন নেই, আমি গেলাম, বাই। আমি যেই হাঁটা দিব, তখনই পেছন থেকে কেউ শার্টের কলার ধরে টান দেয়। পেছনে ফিরে দেখি কলি। তোর এত বড় সাহস যে তুই আমার মুখের উপর কথা বলিস? এই বলেই থাপ্পড় মারতে হাত উঠালো, কিন্তু মারার আগেই হাতটা ধরে ফেললাম। দেখুন মিস কলি, আমি আপনার সিনিয়র, ভুলে যাবেন না, আর ভুলে গেলে আপনাদের সমস্যা। আমি এবার হাঁটা দিলাম। তোকে তোকে আমি ছাড়বো না।
আমি এবার দাঁড়ালাম, পেছনে তাকিয়ে দেখি মিস কলি তো একদম রেগে লাল। রাগে অবস্থায় মেয়েটার চেহারা মায়া আরও বেড়ে যায়, কিন্তু সমস্যা ওই একটাই, রাগটা একটু বেশি। তারপর আমি ভার্সিটি ডি এর কাছে গেলাম এবং পেপার ওয়ার্ক সেরে ক্লাসের উদ্দেশ্যে চলে গেলাম সবাই। ক্লাস শেষ করে সবাই ক্যান্টিনে বসলাম নাস্তা করার জন্য। আবার সেই ভার্সিটি লাইফে এসে খুব ভালোই লাগছে। হ্যাঁ রে, সত্যি স্টুডেন্ট লাইফের মজাই আলাদা। তবে কাজের পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে। কি কাজ? আন্টি আঙ্কেল আমাদের একটা দায়িত্ব দিয়েছেন, সেটাও পূরণ করতে হবে। কি দায়িত্ব রে দোস্ত? তোকে কারো গলায় ঝুলিয়ে দেওয়ার দায়িত্ব। ধুর, তোরাও আব্বু আমার মতো আবার শুরু করে দিস না তো। আচ্ছা, তুই শুধু আমাকে বল একটু, তোর কি ধরনের মেয়ে পছন্দ? আমার না, তোর আম্মুর ছেলের। তখনই কোনার একটি টেবিলের দিকে চোখ গেল, দেখি কলি তার ফ্রেন্ডসদের সাথে বসে নাস্তা করছে। আমার পছন্দ এমন একজন যার মুখের দিকে তাকিয়ে থাকলে আমার সব সময় থেমে যাবে, যার চোখের দিকে তাকিয়ে থাকলে মন চাইবে সেই চোখে মায়ায় ডুবে যেতে, যার হাসি দেখার জন্য মন সব কিছু করতে পারবে, এমন একজন যাকে পেলে আমার মনে হবে জীবন আর সার্থক। কোলের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। থাক ভাই, আর বলিস না, তোর কথাগুলো শুনে আমি কান্না করে দিব। দোস্ত, তুই হঠাৎ এত রোমান্টিক হইলে কি করে? ওই দিকে তাকা, কোলের দিকে দেখে সব বললাম। সবাই তাকালো। তার মানে ওই মেয়েটা? কি সত্যি? হ্যাঁ ভাই। চল তাহলে ভাবির সাথে কথা বলে আসি। এখন না। এখন না মানে? সময় হলে সব বলবো। তাছাড়া মিশনের কথা মনে আছে তো? হ্যাঁ, কিন্তু সঠিক সময় হলে ঠিকই বলে দিব। মেয়ের যদি কোনো বিয়ে থাকে? আমার মন বলছে নেই। তাই যেন হয়। তারপর সবাই নাস্তা করে বাকি ক্লাসগুলো করে বাসায় চলে এলাম। আসলে ক্লাস করা তো হলো ভাড়া। মূলত আমরা ভার্সিটি কিংবা ক্লাসে যাই সবার গতিবিধির উপর নজর রাখতে। বাসায় এসে বিশ্রাম নিয়ে বিকালের দিকে একটু বের হলাম সবাই এলাকাটা ঘুরে দেখতে। সাথে এখানে থানার হাবিলদার নাইম ভাইকে। এখানে পুলিশের মধ্যে শুধু উনিই জানেন আমাদের আসল পরিচয়, আর আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে উনিই এনে দেন। নাইম ভাই পুরো এলাকা আমাদের দেখালেন। সব কিছু দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের বেলায় এই ড্রাগসের ব্যবসা বেশি হয়, তাই রাতে একটু ভালো করে ঘুরে দেখলাম। বেশ কিছু চোখে পড়েছে, আবার চোখের সামনে ড্রাগসের ব্যবসাও করতে দেখলাম। সবচেয়ে অবাক করার বিষয় হলো এদের মধ্যে কিছু কিছু লোকদের আমি ভার্সিটিতেও দেখেছি। এলাকা দেখায়া শেষে আবার বাসায় আসলাম। বাসায় এসে ভাত খেয়ে সবাই একসাথে বসলাম। সব কিছু তো তোর চোখের সামনেই হচ্ছে, কিন্তু এখানে পুলিশ কেন পদক্ষেপ নিচ্ছে না কেন? হয়তো পুলিশ এদের সাথে জড়িত, নয়তো পুলিশ তার ক্ষমতার ব্যবহার করতে পারছে না। তুই কি বলিস? আমারও তাই মনে হয়। তারপর আরও কিছু কথা বলে সবাই ঘুমাতে গেলাম। সকালে উঠে নাস্তা করে আবার ভার্সিটিতে গেলাম। আমরা ক্লাসে ঢুকবো এমন সময় দেখলাম রাতে দেখা সেই ড্রাগসের ব্যবসায়ীদের মধ্যে একজন যাচ্ছে। আমি ওদের ক্লাসে ঢুকতে বলে আমি সেই লোকটার পিছনে গেলাম। লোকটা মোড় ঘুরে চলে যাচ্ছে, তাই আমিও তড়িঘড়ি করে মোড়টা ঘুরতে যাব। তখনই কারোর সাথে ধাক্কা খাই এবং তাকে দেখি কলি নিচে পড়ে আছে। আমি কিছু না বলে সেই লোকটার পিছু নেওয়ার জন্য যেই আগাবো অমনি আমাকে ঘুরিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিল। কলি আমাকে চর মারলো। চেয়ে দেখলাম যার পিছনে ছিলাম সে আর নেই, চড়ে গেছে। শালার মাথাটাই গেল খারাপ হয়ে। বেয়াদব লুচ্চা, মেয়েদের দেখলে গায়ে পড়তে ইচ্ছা করে তাই না? আমি তোকেই। শালার এমনিতেই মাথা গরম, তারপর এই পক পক। আমিও মারলাম একটা চর। কলি অবাক হয়ে ইমনের দিকে তাকিয়ে আছে। আজ পর্যন্ত তার সাথে কেউ উৎসাহে কথা বলার সাহস পায়নি, সেই তাকে চর মারলো। রাগে ক্ষোভে তার চোখে পানি এসে গেল। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না, সোজা চলে আসলাম ক্লাসে বসে। তারপর মেহবুব বলল, কিরে, কোথায় গিয়েছিলি? ফিসফিসে কথাটি বলল, পাইছিলাম কালকে রাতের একটাকে, পিছু নিয়েছিলাম, কিন্তু তোর ভাবি দিল সব গন্ডগোল করে। কেন, ভাবি বা কী করলো? তারপর সব খুলে বললাম। মামা, তোর চটা মালা কিন্তু ঠিক হয় নাই, এই কাজটা ভুল করলি। কি করবো বল, মাথায় তখন উল্টা করছিল। আচ্ছা, বাদ দে। অন্যদিকে ইমন চলে যাওয়ার পরও কলি সেখানে দাঁড়িয়ে আছে। আশেপাশের সবাই তার দিকে তাকিয়ে আছে। এতে সে তার রাগের চরম পর্যায়ে পৌঁছে যায় এবং তার বাবাকে কল দেয়। আমরা ক্লাস শেষ করে সবাই ক্যান্টিনে গেলাম। সবাই নাস্তা করে বসে বসে কথা বলছিলাম। সবাই দেখলাম গেট দিয়ে একটি পুলিশের গাড়ি ঢুকলো এবং আমাদের দিকে আসতে লাগলো। দেখলাম সেখানে নাইম ভাইও আছে। নাইম ভাই আমাকে ইশারা দিয়ে সামনে নিতে বলল, তাই আমি মেহবুবকে বললাম, এখানে এখন যাই ঘটুক না কেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবি। আচ্ছা।
আর কিছু বলতে পারলাম না। ততক্ষণে পুলিশ আমাদের সামনে চলে এলো, এসে বলল, এখানে ইমনকে? যেহেতু সবার সামনে আমরা অপরিচিত। আমি কেন, কি হয়েছে? তোমাকে থানায় যেতে হবে। কেন? আমি জানি না, স্যার নিয়ে যেতে বলেছে, গেলে দেখতে পাবে। আমি একটু সময় নিয়ে মাহবুবকে বললাম, যদি সেখানে আমাকে আটক করা হয় তাহলে যাতে 5 মিনিটের মধ্যে যেন ছাড়া পাই, তার ওইখানে সব খবর আমি নাইম ভাইকে জানাবো। মেহবুবেরকে বলে আমি তাদের সাথে মানে পুলিশের সাথে চলে এলাম থানায়। রাস্তায় সুযোগ বুঝে আমরা খবরাখবর সব মাহবুবকে দেওয়ার জন্য বললাম নাইম ভাইকে। কিছুক্ষণ পর থানায় পৌঁছে গেলাম। আমাকে নিয়ে যাওয়া হলো এসআইয়ের রুমে। দেখি এসআই সাহেব তার চেয়ারে বসা এবং গেস্ট চেয়ারে একটা মেয়ে বসা, কিন্তু আমার বিপরীতে তার মুখ। স্যার নিয়ে এসেছি। তাহলে তুই সেই বকেটে? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ইভটিজিং করছোস? এসআইয়ের কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমি এবার কখন কাকে প্রিজিং করলাম, কিন্তু যখন চেয়ারে বসা মেয়েটি আমার দিকে ফিরল তখনই আমি সব ঘটনা বুঝতে পারলাম। কারণ সেই মেয়েটি হলো কলি। তার মানে কলি এসআইয়ের মেয়ে। তোকে আজ এমন শাস্তি দিব যে তুই আমার কোনোদিন কোনো মেয়েকে ইভটিজিং করার সাথে 100 বার ভাববি। আমি নাইম ভাইয়ের কাছ থেকে হাত ছাড়িয়ে নিলাম এবং গিয়ে কলির পাশের চেয়ারটাতে গিয়ে বসলাম। আমাকে এভাবে বসতে দেখে বাবা মেয়ে দুজনেই অবাক হলো। মিস্টার রহমান, এখানে অবাক হওয়ার কিছু নেই। আমিও কিছুদিন ধরে চাইতেছিলাম যে আপনার সাথে একটু দেখা করব, কিন্তু সময় করে উঠতে পারেনি। যাক, ভালোই হলো আপনি নিজেই দেখা করার জন্য আমাকে নিয়ে এলেন। তোর এত বড় স্পর্ধা, তুই আমার থানায় এসে আমার সাথে বেয়াদবি করছিস? এবারেই এসেই আমার দিকে আসতে লাগলো। তখনই তার টেলিফোনে কল আসলো। রিল্যাক্স মিস্টার, রিল্যাক্স, আগে ফোনটা ধরুন। এটাই ফোনটা রিসিভ করলো। অবশ্যের কথা শোনার সাথে সাথেই সে নড়ে চড়ে উঠলো এবং আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো এবং আমাকে ফোনটা দিল। আমি ফোনটা নিয়ে বললাম, হ্যাঁ দোস্ত বল। আচ্ছা, সব তো ক্লিয়ার, চলে আয় তাহলে। পকেটে টাকা নেই। ধুর বেটা, তুই একটা ফাউল। টাকা কই তোর? সকালে বাসায় রেখে আসছি। আমরা নিতে আসলে তো সমস্যা হবে। তুই বরং তোর শ্বশুরমশাইয়ের কাছে ফোনটা দে। কাকে দিব? বেশি সাহায্য সাহায্য না মামা, আমি কিন্তু নাইম ভাইয়ের কাছ থেকে সব শুনেছি। আচ্ছা দিচ্ছি। এতক্ষণে তাদের দিকে তাকালাম। তাকিয়ে দেখি বাবা মেয়ে আমার দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে। আমি ফোনটা শ্বশুরমশাই মানে এসআই সাহেবের কাছে দিলাম। ধরুন, আপনার সাথে কথা বলবে। এরপর যেন এমন ভুল না হয় আর। জি স্যার, আমি জানতাম না যে ইনি আপনার পরিচিত কেউ। শুধু পরিচিত নয়, ও আমার ভাই এবং বন্ধু। আর এমন হবে না স্যার। ঠিক আছে, আর ইমনকে সে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে রেখে আসুন। জি স্যার। তারপর ফোনটা কেটে গেল। ফোন রেখে এসআই সাহেব আমার দিকে তাকিয়ে বলল, দুঃখিত স্যার। সমস্যা নেই, আর আমি আপনার ছোট, নাম ধরে ডাকলেই খুশি হব। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমাকে নিয়ে আসা হয়েছিল কেন? একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আর কি। না, কলি কি আপনার মেয়ে? হ্যাঁ। তা কলি কি বলেছিল আমার নামে যে আমাকে উঠিয়ে নিয়ে এলেন? তেমন কিছু নয়, তুমি নাকি ওকে ডিস্টার্ব করো এবং রাস্তায় ইভটিজিং করো। কথাটা শুনি আমি কোলের দিকে তাকিয়ে দেখি বাচ্চাটি ভয় পাইছে। এবার আমি একটু হাসি দিলাম এবং এসআই সাহেবকে বললাম, আমি এগুলোর কিছুই করিনি। আপনার মেয়ে যা বলেছে তা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যে বলেছে। বাকিটা না হয় আপনি পরে তার কাছ থেকে শুনে নিন। আমি যাচ্ছি, আমার দেরি হয়ে গেল। তারপর নাইম ভাই আমাকে আবার ক্যাম্পাসে নামিয়ে দিয়ে গেলেন। আমাকে দেখেই শালারা দৌড়ে আসলো। কিরে, শ্বশুরবাড়ি গেলি একলা একলা? তা বন্ধু কেমন লাগলো? আদর যত্ন করছে নাকি? দুর্বেটা ভাবতেই অবাক লাগে, শেষ পর্যন্ত পুলিশের মেয়েরই প্রেমে পড়লাম। কেন, তুই গুন্ডা নাকি? তুইও তো একই দলের মানুষ। আরে ভাই, আমি ওই রকম কিছু বলিনি। আচ্ছা বাদ দে, পাশে চল। চল। তারপর সবাই বাসায় চলে আসলাম। বাসায় সেই খাওয়া দাওয়া করে সবাই বিশ্রাম নিলাম। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই সবাই নেমে পড়লাম কাজে। কালকের মতো আজকেও এলাকা ঘুরে ঘুরে দেখতেছি। এক পর্যায়ে সবাই একটা চায়ের দোকানে বসলাম। সবাই চা খাইতেছি। এমন সময় একটা লোক দোকানে এসে দোকানদারকে জিজ্ঞেস করলো, কেউ কি কোনো চিঠি পাঠিয়েছিল? না। আচ্ছা, তাহলে এই টাকাগুলো রাখ, তোর বকশিস, আর চিঠি হলে আমাকে জানিয়ে দিস। আমার কেমন জানি লোকটার কথায় সন্দেহ হলো, তাই আমি পেছন ফিরে লোকটার দিকে তাকালাম। লোকটা আর কেউ নয়, কালকে যার পিছু নিয়েছিলাম সেই লোকটা। লোকটা দোকানদারের সাথে কথা বলেই হাঁটা শুরু করলো। মেহবুব, কালকে সেই লোকটার পিছু নিয়েছিলাম যে? কই? ওই যে যাচ্ছে। ভিড়াতেই আমরা লোকটার পিছু নিলাম।
লোকটা হাঁটতেছে আর আমরা কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছু নিচ্ছি। কিছু পথ হাঁটার পর লোকটা দৌড়িয়ে গেল এবং আশেপাশে ভালো মতো দেখে নিল। আমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়লাম। হয়তো তার সন্দেহ হয়েছে, আশেপাশে কিছু দেখতে না পেয়ে সে আবার হাঁটা শুরু করলো। আমরাও আবার তার পিছু নেওয়া শুরু করলাম। কিছু পথ অতিক্রম করার পর সে মোবাইল বের করলো এবং কার সাথে যেন কথা বললো। কথা বলার পর হাঁটার গতি বাড়িয়ে দিল। এক পর্যায়ে দৌড়ানো শুরু করলো। আমরা তাকে ধাওয়া শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে লোকটা একটা চালের গোডাউনের ভিতরে ঢুকলো। আমরা আমাদের অফিসিয়াল রিভলভার বের করে টিম মুভে গোডাউনের ভিতরে ঢুকলাম। প্রথমে আমি আর মেহবুব, তারপর সাকিব সাইমন। গোডাউনে ঢোকার সাথে সাথেই আমাদের উপর কারা যেন গুলি চালাতে শুরু করলো। আমরাও গুলি চালানো শুরু করলাম। বেশ কয়েকজনকেই আমরা শেষ করলাম। এখন আর কেউ আমাদের উপর গুলি করছে না, মানে সবাইকে শেষ করে ফেলেছি। কিন্তু যার পিছু নিয়েছিলাম তাকে পেলাম না। সবাই যখন খুঁজে সেই লোকটাকে দেখছিলাম, তখনই পাশের ছোট্ট একটা রুম থেকে কিছু পড়ার আওয়াজ পেলাম। রুমে ঢুকে দেখি সেই লোকটা, সাথে অনেকগুলি ড্রাগস। লোকটাকে ধরলাম এবং ড্রাগসগুলি ওখানেই রেখে পুলিশকে কল দিয়ে আসতে বলে। লোকটাকে নিয়ে আমরা সেখান থেকে চলে গেলাম এবং একটা পুরনো বাড়িতে হাত পা মুখ বেঁধে আটকে রাখলাম, যাতে ওর কাছে থেকে আমরা আরও ইনফরমেশন বের করতে পারি। তারপর আমরা বাসায় চলে এলাম। এসে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করে সবাই ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। ভার্সিটির কাছে এসে দেখি কলি গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমাদের দিকে আসতে শুরু করলো। দেখ দেখ দোস্ত, ভাবি তো এদিকে আসতেছে। কলি আমার সামনে এলো। ভালো আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আপনি ভালো আছেন তো নাকি? মানে? না, আজকে তো ভালো ব্যবহার করছেন, কাহিনী কি? আসলে ওই দিন আপনি চলে আসার পর বাবা আমাকে অনেক বুঝালো। তার মানে আপনার বাবা বোঝালেও তাই আপনি এত ভালো ব্যবহার করছেন? না হলে আবার আগের মতো খারাপ ব্যবহার করতেন? না না, আসলে আমিও আমার ভুল বুঝতে পেরেছি। ভালো, এরপর থেকে এমনটা আর কারোর সাথে দয়া করে করবেন না। মেয়েদের শান্ত থাকলে ভালো লাগে, উচ্ছৃঙ্খল নয়। আরও অনেক জ্ঞান ছাড়লাম ওর ওপর। আমার কথা শেষে জি, তাহলে কি আমরা বন্ধু হতে পারি? জি অবশ্যই। কলি আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমরা হ্যান্ডশেক করলাম। আচ্ছা আমরা যাই, আমাদের ক্লাস আছে। হ্যাঁ। ওখান থেকে চলে আসার পর মেহবুব বলল, ও রেস শালা, ভাবির উপর কি জ্ঞানই না ছাড়লি? ভাই তোর জ্ঞানে জ্ঞানী হয়ে ভাবি তো সাথে সাথেই বন্ধ করে ফেললো। দেখতে হবে না আমি কি জিনিস? হয় হয়, তুই তো পুরাই চাইনিস মাল। শুধু দেখাও আর দেখাও, ভিতরে পুরোই ফাঁকা। ওই ওই, আমি কিন্তু তোদের সিনিয়র, চাকরির পদে একটু সম্মান ভিক্ষা দিয়ে আমারে ভাই। সিনিয়র তোর পকেটে রাখ হারামি, নাহলে মুখে কচু পাতা দিয়া দিব। আচ্ছা আচ্ছা চল। তারপর সবাই ক্লাসে দিকে গেলাম, কিন্তু ক্লাসে গিয়ে দেখি গ্যাঞ্জাম চলতেছে। খানিকটা বোঝার জন্য আর একটু ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি দুই দলের ছেলের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। আমরা দাঁড়িয়ে শুনতে লাগলাম। প্রথমজন বলতেছে, তুই টাকা নিচ্ছিস কিন্তু আমার মাল দিতে পারবি না, এত বড় সাহস তোর? দ্বিতীয়জন বলল, তোকে বলেছি এখন দিতে পারবো না, কিন্তু পরে দেবো। কালকে থেকে ভাইয়ের কোনো খোঁজ খবর পাইতেছি না। তোর ভাইয়ের খোঁজ দিয়ে আমি কি করব? আমার মাল চাই ব্যাস। ভাই দেখ, আমাকে শফিক ভাই মাল সাপ্লাই দেয়। এখন কালকে রাত থেকে তার কোনো খোঁজ পাই নাই, তার মোবাইলও বন্ধ। আমি চাই না, আমি সকালের নেশা পাই নাই, আমার মাথা ঠিক নাই। সন্ধ্যার মধ্যে যদি মাল না পাই তাহলে তোরই আমি দেখে নেব। তারপর সবাই যে যার জায়গায় চলে গেল। তার মানে এখানে এতক্ষণ ড্রাগসের আদান প্রদান নিয়ে সমস্যা হচ্ছিল, কিন্তু শফিকটাকে সেটাকে খুঁজে বের করতে হবে। এই শফিকই ভার্সিটিতে ড্রাগসের সাপ্লাই দেয়। আমরা চুপচাপ ক্লাসে বসে গেলাম। খানিক পরেই ক্লাস শুরু আরম্ভ হলো। কয়েকটা ক্লাস করে সবাই ক্যান্টিনে চলে আসলাম নাস্তা করার জন্য। সবাই বসে নাস্তা করছিলাম আর কথা বলছিলাম। তখনই দেখি কলি আর তার বান্ধবীরা ক্যান্টিনে ঢুকলো। কলি নাস্তা নিয়ে টেবিলে বসার সময় ইমনকে দেখে বলে, দোস্ত তোরা বস, আমি একটু আসি। কিরে কই যাস? আসতেছি। কলি নাস্তা নিয়ে ইমনের টেবিলে আসলো। আরে বাব, শালার মুখটা আমি চেপে ধরলাম, নাইলে আজকে মান সম্মান সব খাইতো। হ্যাঁ হাই। হাই, আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ অবশ্যই। সাইমন আমার পাশ থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসে, কিন্তু এখানে বসতে হবে। আমার পাশে বসতে বললো। কলি একটু হাসি দিয়ে আমার পাশে বসলো। আমি আমার ফ্রেন্ডসদের বললাম, তোমার ফ্রেন্ডসরা তো ওই দিকে বসা, তাহলে এখানে কেন? কেন, তুমিও তো বন্ধু। বাহ, আপনি থেকে ডিরেক্ট এখন তুমি? বন্ধু যেহেতু হয়েছো, তুমি ডাকতে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই।
তারপর সবার সাথেই কলির পরিচয় করিয়ে দিলাম। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বললাম, আচ্ছা আমরা যাই তাহলে, আমাদের একটা কাজ আছে। কলিকে বললাম, ওই চল। শোনো, গেলে ফিরে আছো? কেন? এমনি আছো? হ্যাঁ হ্যাঁ, তুমি যে সময় বলবে মেঘ সে সময়ই ফ্রি। তোমার নাম্বারটা একটু দাও তো। নাম্বার? কেন, দিলে সমস্যা নাকি? না নাও, 01735795727। আচ্ছা, কল দিব। ওকে। তারপর সবাই ক্যান্টিনে চলে এলাম। বাসে যাওয়ার রাস্তায় মায়ে আমাকে ভাইয়াটাকে আমাকে আপনি আপনি বলে, আর ইমনকে তুমি। আবার নাম্বারও নিয়েছে, বিকালে দেখাও করবে নাকি। এটাকেই বলে ভালোবাসা। দেখতে হবে না তোদের ভাবি বলে কথা। সবাই পাশে আসলাম, এসে ফ্রেশ হয়ে খেয়ে একটু বিশ্রাম নিলাম। গেলাম জঙ্গলের পরিত্যক্ত বাড়িটায়, যেখানে লোকটাকে আটকে রেখেছিলাম। পৌঁছে দেখি লোকটা এখনও বেহুশ হয়ে আছে। মেহবুব লোকটার মুখে পানি ঝাপটা দিল। ধীরে ধীরে তার জ্ঞান ফিরল। আমি একটা চেয়ার নিয়ে তার সামনে বসলাম। লোকটা চোখ মেলে আমাদের দেখে ভয় পেল, একটু পেছনে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু হাত পা বাঁধা, তাই আর পারল না। ভাই আপনারা কে? মানুষ। আমি কি করছি ভাই? আমি তো আপনাদের চিনিও না, তাহলে আমার সাথেদের মেরে ফেলেছেন কেন আর আমাকে ধরে এনেছেন কেন? তুই কি করিসনি? মানে কি বোঝাতে চেয়েছিস? তুই নিষ্পাপ, কোনো অন্যায় করিসনি? না মানে আপনাদের সাথে তো কিছুই করিনি। আমাদের সাথে কিছু না করলেও অন্যান্য নিরীহ মানুষদের তো ছাড়িসনি, আর সেই মানুষদের পক্ষ থেকে তোর খেদমত করার জন্যই আমরা এসেছি। আচ্ছা মাহবুব, ওর হাতের বাঁধনটা খুলে দে তো। মাহবুব বাঁধনটা খুলে দিল। এখন বল তোর নাম কি, আর তোদের এই ব্যবসার গডফাদারটা কে? আমার নাম শফিক। তার মানে সকালের ছেলেগুলো যে সাপ্লায়ারের কথা বলছিল সেই শফিক। এবার বল তোদের বাপকে। জানি না। সাথে সাথেই মেহবুব দিল এক লাথি। সাকিব আর সাইমন পাশে পড়ে থাকা গাছের টুকরো দিয়ে এলোপাতারি মারা শুরু করছিল। ভাই ভাই ভাই, সত্যি বলছি আমি জানি না ভাই ভাই। তোরা একটু থাম। আচ্ছা মানলাম তুই কিছু জানিস না, তাহলে তোদের এই ব্যবসা চালাতো কিভাবে? ভাই আমি পানি খাবো। সাকিব পানি দিল। পানি খাওয়ার পর এবার বল। ভাই আমাদের বসকে আমরা কেউ দেখিনি, শালা মিথ্যা বলতেছে। বলেই সাকিব দিল এক লাথি। ভাই সত্যি বলছি। তাহলে তোরা কিংবা সে তোদের সাথে যোগাযোগ করতে কিভাবে? চিঠির মাধ্যমে রহিম ভাইয়ের চাঁদ দোকানে কাছে চিঠি দিয়ে আসতো। সেই চিঠিতে সব কিছু মানে কি কি করতো তা সব লেখা থাকতো। আর ডাকস্মৃতি কোথায়? কুরিয়ারের মাধ্যমে আসতো। কুরিয়ার পর কি প্রতিবার একইজন আসতো? না, দুজনের চেহারার বিবরণ দে। আর মেহবুব তুই স্কেচটা তৈরি করে ফেল। মেহবুব ছবি আঁকতে শুরু করলো। মেহবুব আর একজন চিত্রশিল্পী কিছুক্ষণ পর কেস তৈরি করে ফেললো। আমি কুরিয়ার সার্ভিসের নাম জেনে শফিককে ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত পা বেঁধে ফেললাম। শফিককে ওখানে রেখে আমরা সেই কুরিয়ার সার্ভিসের অফিসে গেলাম। গিয়ে সোজা ম্যানেজারের কাছে গিয়ে সব স্টাফদের আমার সামনে আনতে বললাম। সবাই আসলো, কিন্তু ছবির সাথে কারো চেহারায় মিলছে না। তারপর মেহবুব ম্যানেজারকে ছবি দুটো দেখালো। এই ছবিগুলো দেখেন তো, এরা কি আপনার এখানে জব করে? না স্যার। কি বলেন? এরা তো আপনার কোম্পানির হয়ে ডেলিভারি দেয়। তা কীভাবে হয় স্যার? এদের তো কখনো দেখিনি, এরা তো এখানে জবও করে না। আচ্ছা, নেক্সটে যদি এদের কাউকে কোনো স্থানে দেখেন থাকেন তাহলে আমাদের ইনফর্ম করবেন। এই নিন আমাদের কার্ড। জি স্যার। আমরা বাইরে চলে আসলাম। ওই শফিক শালাই মিথ্যা বলছে, এখন কি 3rd ডিগ্রি দিলেই সব বলে দিবে। এখন না, ঘুমের ইঞ্জেকশন দেওয়ার ফলে এখন আর ওনাকে কিছু জিজ্ঞেস করা যাবে না, যা করার কাকে করতে হবে। তারপর সবাই বাসায় চলে এলাম। বাসায় এসে মোবাইলটা বের করে দেখি 54টা মিসড কল, তাও আবার একটা অপরিচিত নম্বর থেকে। তাই ব্যাক করলাম। কল দেওয়ার সাথে সাথেই পিক করা হলো। কোনো কথা বলছে না ওই পাশ থেকে। হ্যালো, কে বলছেন? কোনো কথা নেই। আজব তো, আপনি কথা বলছেন না কেন? ওই পাশ থেকে তাও কোনো কথাই বললো না। আমি ফোন রাখছি। এতগুলি ফোন দিলাম, ধরনি কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, আর আমার ফোন সাইলেন্ট ছিল। আপনি কে? আমি কলি। ও তুমি, কেন কল দিয়েছো? আজকে বিকেলে আমাদের কোথাও যাওয়ার কথা ছিল না? ও সরি, আমি আসলে এত ব্যস্ত ছিলাম যে। হইছে, আর মিথ্যা বলতে হবে না। সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, কালকে ভার্সিটি যাবে? হ্যাঁ। কি করে এখন? এইমাত্র বাসায় এলাম, এখন ফ্রেশ হতে যাব, পরে কথা হবে। বাই। আচ্ছা।
ফোনটা রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে সবাই খাবার খেয়ে কিছুক্ষণ আলোচনা করে যে যার রুমে ঘুমাতে গেলাম। সকালে প্রতিদিনের মতো ওই উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আজকে সবাই একটু তাড়াতাড়ি এলাম। এসে সবাই হাঁটছি, তখনই পেছন থেকে কেউ আমাকে ডাক দিল। পেছনে ফিরে দেখি কলি। হ্যালো ভাইয়ারা, ভালো আছেন? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো, চলো। আমার হাত ধরে কথাটি বলল। কোথায়? আমার সাথে। কেন? কালকে বিকেলে আমার সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওনি, এখন যাবে। কালকে একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ বোন, কালকে আমরা একটু জৈলি কাজে গিয়েছিলাম। তাহলে এখন চলো। এখন না, পরে। দেখেছেন ভাইয়া, এখন যেতে চাচ্ছি না। যা শালা, দেখ বোন কত করে বলছে। কিন্তু আরে তুই যা তো, এদিকে আমরা আছি। কি আর করার, বন্ধুদের বিদায় দিয়ে আমি জিপে উঠলাম, কিন্তু কলি দাঁড়িয়ে আছে। কি হলো, গাড়িতে ওঠো। না, আমরা রিক্সায় যাব। গাড়িতে কেন নয়? না, রিক্সায় যেতে ইচ্ছা করছে। আচ্ছা চলো। তারপর কলি একটা রিক্সা ডাক দিল। কলি উঠে বসলো, কিন্তু আমার কেন জানি লাগলো, কারণ এর আগে আমি কখনো রিক্সায় কোনো মেয়ের সাথে উঠিনি। আমি দাঁড়িয়ে আছি। কি হলো, ওঠো। হ্যাঁ উঠছি। আমিও রিক্সায় উঠে বসলাম, কিন্তু কলির শরীর আমার সাথে লেগে আছে। আমার একটু কেমন যেন লাগছে, তাই আমি একটু সাইডে চেপে বসলাম। কি হলো, এভাবে ওদিকে চেপে বসে আছো কেন? পড়ে যাবে তো। না ঠিক আছে কচু ঠিক আছে। বলেই কলি আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে বসে রইল। রিক্সা চলতেছে, দুজনের গায়ের সাথে ধাক্কা খাচ্ছি, কারো মুখে কোনো কথা নেই। একরকম অদ্ভুত ফিলিংস কাজ করছে দুজনের মধ্যে। এর আগে এরকম কোনোদিন অনুভব করিনি। কিছুক্ষণ পর আমরা একটা পার্কের সামনে পৌঁছালাম। কলি রিক্সা থেকে নামলো, আমিও নেমে ভাড়াটা মিটালাম। আমরা এখানে কেন আসলাম? প্রেম করতে। মানে? এমনিই ঘুরতে আসলাম। আচ্ছা চলো, ওই দিকতে যাই, ওই দিক ফাঁকা আছে। চলো। খালি জায়গায় গেলাম, সেখানে একটা বেঞ্চিতে বসলাম আমরা। হঠাৎ পাশের ঝোপের দিকে চোখ গেল, তাকে দেখি দুজন প্রেমিক প্রেমিকা রোমান্স করছে। এটা দেখার পর কলি আমার দিকে তাকালো। আমরা দুজনেই প্রচণ্ড লজ্জা পেলাম এবং সেখান থেকে উঠে গিয়ে লেকের পাড়ে হাঁটা শুরু করলাম। জানোই মন, আমার মা সেই ছোটবেলাতেই মারা যায়। তখন আমি মাত্র ক্লাস 2তে পড়ি। তারপর বাবাই আমাকে বড় করে। আমার কথা চিন্তা করে বাবা আর দ্বিতীয় বিয়ে করেননি, কিন্তু তার চাকরির কারণে আমাকেও তেমন একটা সময় দিতে পারেনি। বলা যায় আমি একা একাই বড় হয়েছি। মা না থাকায় বাবাও আমার সকল ইচ্ছা পূরণ করে। তাই হয়তো আমি একটু জেদি স্বভাবের। সেদিন থানায় তোমার কথা বলা, সারা রাত ভাবনা চিন্তা করি এবং নিজের ভুল বুঝতে পারি। কথাগুলো ভাবতে ভাবতে তোমাকে নিয়েও ভেবে ভেবে রাত পার করে দেই। এখন সব সময় শুধু ভাবনাই আমার মাথাটাকে গ্রাস করে রাখে। কলি অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছে, আর তার চোখে হালকা পানির হাওয়া দেখা যাচ্ছে। এবার সে তার ব্যাগ থেকে একটা গোলাপ বের করে আমার সামনে ধরলো। কলি আবার বলতে শুরু করলো। একে তুমি কি বলবে জানি না, কিন্তু আমার মন বলছে এটা ভালোবাসা। হ্যাঁ ইমন, আমি তোমাকে ভালোবাসি। কলি আমার দিকে ফুল বাড়িয়ে তাকিয়ে আছে, আর আমি তাকিয়ে তার হালকা ভেজা চোখের দিকে, যে চোখে তার অনুভূতিগুলোর জানান দিচ্ছে। আমার কোনো সারা শব্দ না পেয়ে কলি আবার বলল, আমি তোমাকে ভালোবাসি ইমন। কিন্তু তুমি কি আমার সম্বন্ধে কিছু জানো? আমি কে, কিংবা আমি কি, আমার পরিচয় কি না জেনে কিভাবে আমাকে ভালোবাসতে পারলে? আমি যদি তোমার যোগ্য না হই তখন কি করবে? ভালোবাসা কোনোদিন যোগ্যতা দিয়ে হয় না। আর তোমার পরিচয় যাই থাকুক না কেন, আমি তোমাকে ভালোবাসি। কলি এখনো আমার দিকে ফুল বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি ফুলটা না নিয়ে সোজা তাকে জড়িয়ে ধরলাম। ভালোবাসি আমিও। তারপর আরও কিছুক্ষণ ঘুরে কলিকে তার বাসায় নামিয়ে দিলাম এবং বন্ধুদের কল দিলাম। কিরে তোরা কই? ক্যাম্পাস দোস্ত। আচ্ছা আমি আসতেছি। তারপর ক্যাম্পাসের দিকে গেলাম। কিরে কি খবর? খবর তো তোর কাছে। কিরে, কিছু হলো? কেমন হলো ঘোরাফেরা? দোস্ত সেই একটা খুশির খবর আছে। কি? কলি কিন্তু এখন থেকে তোদের ভাবি। কলিকে তো এমনিতেই আমরা ভাবি মানি। কিন্তু আজকে থেকে বেশি মানবি। মামা, কাহিনী কি? আজকে এত অত্যাচার কেন? আজকে কলি মেয়ে হয়ে আমাকে আগে প্রপোজ করেছে। কথাটা বলার সাথে সাথেই শালা সবাই একসাথে ওহো বলে চিল্লানি শুরু করে এলো। সত্যি? হ্যাঁ ভাই। চল তাইলে।
কোথায়? রেস্টুরেন্টে। কেন? বুঝোস না, প্রেমিক মানুষ, এখন আমাদের ট্রিট দিবি তুই। আচ্ছা চল। ভাবিকেও কল দিয়ে আসতে বল। একটু আগেই তো ওকে বাসায় নামিয়ে দিয়ে আসলাম, এখন আবার? তো কি হয়েছে, আমরা সেলিব্রেট করব ভাবিকে বাদ দিয়ে, তাকেই করি হয়। আচ্ছা ঠিক আছে। তারপর কলিকে ফোন দিয়ে বাসার সামনে দাঁড়াতে বললাম। এখন? হ্যাঁ, একটু কাজ আছে। আচ্ছা, তাড়াতাড়ি আসো, খুব ক্ষুধা লাগছে। তুমি দাঁড়াও, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আজকে সবাই একসাথে লাঞ্চ করব। আচ্ছা, জলদি আসো। কলির সাথে কথা বলে সবাই জিপে উঠলাম। আমি ড্রাইভার সিটে, মাহবুব আমার পাশে বসলো। ওই ওই, তুই এখানে বসতেছিস কেন? তো কোথায় বসবো? পেছনে যা। পেছনে কেন? আগে তো এখানেই বসতাম। আগে তোর ভাবি ছিল না, এখন তোর ভাবি আছে, এখানে কলি বসবে। বুঝছি ভাই, বুঝছি। শালা দুনিয়ারে স্বার্থপর, বউ পাইয়া বন্ধুকে বললা গেলি। কি করবো ভাই, তোর ভাবি বলে কথা। মেহবুব পেছনে গিয়ে বসলো। তারপর কলের বাসার সামনে গেলাম এবং ওকে পিক করে সোজা রেস্টুরেন্টে চলে এলাম। তার সবাই একসাথে? আর বলিস না ভাবি, আপনাদের নতুন প্রেম একটু সেলিব্রেশন তো দরকার, তাই না? মেহবুব ভাবি ডাকাই খোঁজ একটু লজ্জা পেল। জানেন ভাবি, ইমন কিন্তু আপনাকে সেই দেখার পরে আপনার প্রেমে ডুব খাচ্ছিল, কিন্তু বেচারা মেয়েদের সাথে একটু অ্যালার্জি আছে তো, তাই বলতে পারেনি। সামনের কথা শুনি কলি আমার দিকে তাকালো। আমি কিছুই বলছি না। ও, তলে তলে এত দূর, কিন্তু আমি জানতেই পারলাম না। সরি। তারপর সবাই একসাথে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর কলি বাসার সামনে তাকে নামিয়ে দিলাম। যাওয়ার পর সাবধানে যেও, আর বাসায় পৌঁছে ফোন দিও। তারপর সবাই ওইখান থেকে চলে গেলাম সেই পুরনো ভাঙা বাড়িটায়, যেখানে শফিককে বন্দি করে রেখেছিলাম। গিয়ে দেখি এখনও ঘুমাচ্ছে। শাকিনকে পানি মেরে ঘুম থেকে তুলল এবং হাত পায়ের বাঁধন খুলে দিল, কিছু খাবার দিল খেতে। শফিককে সেই কালকে থেকে আটকে রেখেছি, এখন পর্যন্ত কিছুই খেতে দেওয়া হয়নি। তাই সে খাবার পেয়ে তাড়াতাড়ি খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করার সময় কিছুক্ষণ পর একটা লাঠি নিয়ে ওর সামনে গেলাম। কিরে, এখন কেমন লাগছে? চল তোরা একটু খাতিরদারি করি, বলেই দিলাম ওর উপর একটা বাড়ি। ভাই মারছেন কেন? কেন ভাই? মার্চে কোথায়, কালকে যে আমাদের ভুল তত দিয়েছিস তাই। ও তোর খাতিরদারি করছে। না ভাই, আমি সত্যি বলছিলাম সব। তাহলে সেই কুরিয়ার সার্ভিসের ম্যানেজার বললো যে তোর বলা লোকগুলো নাকি সেখানে চাকরি করে না। ভাই আমি সত্যি বলছি, ওই দুজনই আমাকে মাল দিয়ে যেত। আচ্ছা, তোর চিঠি কখন আসার কথা ছিল? সন্ধ্যায় ভাই। এবার যদি তোর দেওয়ার কথা ভুল হয় তাহলে তোকে আমি জাহান্নাম দেখিয়ে ছাড়বো। সত্যি ভাই, এই যে কসম। এরপর মাহবুব শফিককে আবার ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত পা বেঁধে রাখলো এবং আমরা সবাই সেই চায়ের দোকানে চলে এলাম, যেখানে চিঠি আসার কথা ছিল। প্রায় 1 ঘন্টা হতে চললো আমরা এখানে বসে আছি, কিন্তু চিঠি আসার কোনো নামগন্ধই নেই। আমরা চা খাচ্ছিলাম, হঠাৎ একটা লোককে দেখলাম। আরে, এটা তো আমাদের ভার্সিটির ইংরেজি ফ্যাকাল্টির পিয়ন। সে আমাদের চিনতে পারেনি, কিন্তু আমি ঠিকই চিনেছি। তার মানে এই চিঠি আমাদের পিয়ন দেয় এবং সেও এই অপরাধের সাথে জড়িত। আমরা দূরেই দাঁড়িয়ে রইলাম। পিয়নকে সেই দোকানদারকে ছেড়ে দিতে যাবে, তখন মেহবুব পিছন থেকে তার কাঁধে হাত দিল। পিয়ন চিনতে না পারে বলল, কে ভাই? তোর জম ভাই। আপনি কে? শফিকের বাপ। কোন শপি? ওই যে তোর সাথে ধান্দা করে সেই শফিক। এবার পিয়ন বুঝতে পেরেই মেহবুবকে ধাক্কা মেরে দৌড় দিল। আমরা পেছন পেছন ধাওয়া করতে শুরু করলাম। এক পর্যায়ে সামনে হাইওয়ে চলে আসে। পিয়ন আমাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে রাস্তা পার হতে যাচ্ছিল, তখন একটা ট্রাক আসলো এবং পিয়নের উপর দিয়ে চলে গেল। আমরা দৌড়ে তার কাছে গেলাম। সাইমন অ্যাম্বুলেন্সে কল দিল। এদিকে পিয়নের কাছে এসে দেখে অবস্থা খারাপ। জীবনে তো অনেক পাপ করেছিস, এখন মৃত্যুসজ্জায় এসে অন্তত সত্য কথা বলে কিছু পাপ কমিয়ে যা। এসবের পেছনে কি আছে? আমাদের ভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের। আর কিছু বলতে পারলো না। তার আগেই তার দেহটা নিথর হয়ে গেল। হাত দিয়ে দেখি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। শিট, শেষ পর্যন্ত জানতেই পারলাম না। দেখতো সিঁড়িটায় কি আছে। সিঁড়িটা বের করে দেখি সেখানে লেখা আছে ডেলিভারি পরে হবে, আগে এসআইয়ের মেয়ে শেষ করে দে আজকের মধ্যে। আমি লোক পাঠিয়েছি, ওরা না পারলে তুই করিস কাজটা। ও শিট, তার মানে ভাবির উপর এখন খুব বিপদ। হ্যাঁ, এসব কিছুই করাচ্ছে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের কেউ। পিয়নের লাশটাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে কলির বাবাকে ফোন দিলাম। মিস্টার রহমান বলছেন? হ্যাঁ, আপনি কি বলছেন?
আমাকে চিনবেন না, যা বলছি মনোযোগ দিয়ে শুনুন। আপনার মেয়ের এখন খুব বিপদ, তাকে মারার জন্য লোক লাগানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিন এবং তার সাথে পুলিশ গার্ড দিন। আপনি কে বলছেন? আমাকে চিনবেন না, যা বলছি তাই করুন। আর কলিকে একা কোথাও বের হতে দেবেন না। হ্যাঁ হ্যাঁ। ফোনটা রাখলাম। একটু পর আমার ফোন আসলো, দেখি এটা কোলের নাম্বার। কি খবর? তোমার খবর তোমার কাছেই রাখো। আগে বলো, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কেন রাগ হচ্ছে বুঝি? ঠিক তা না, তবুও। বন্ধুর সাথে কথা বলছিলাম। মিথ্যা কথা বললাম? ওহ, তা তোমার পাশে এত শব্দ কেন? কোথায় তুমি? বাইরে। রাত 8টা বাজে আর তুমি এখন বাইরে? বন্ধুর সাথে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। আড্ডা হয়েছে, এবার বাসায় যাও। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমাকে কল দাও। যথাজ্ঞা মহারানী। এখন তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তারপর সবাই বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কলিকে কল দিয়ে ডিনার করতে বললাম এবং আমরাও ডিনার করলাম। ডিনার পর কলি আবার কল দিল। ডিনার হয়েছে? এই তো মাত্র করলাম। তোমার হয়েছে? হ্যাঁ সাহেব, হয়েছে। তা কি করো? এই তো ছাদে দাঁড়িয়ে আছি। তুমি? শুয়ে আছি। আরও অনেক কথা বললাম। পাখি, সবসময় সাবধানে থাকবে। তোমার কিন্তু অনেক বিপদ। আর কোনো সমস্যা হলে কিংবা কাউকে সন্দেহ হলে আগে আমাকে জানাবে, কেমন? আমার আবার কিসের বিপদ? ও তুমি বুঝবে না। আর ঘর থেকে বের হবে না। কোনো স্থানে যাওয়ার প্রয়োজন হলে আমাকে বলবে, আমি নিয়ে যাব। ইমন, কি হয়েছে? তোমার কথা শোনার পর একা একা ঘুমাতে ভয় করছে। তুমি তাড়াতাড়ি আসো। চুপ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। প্লিজ একটু সিরিয়াস হও। তোমার কিছু হলে আমার কি হবে? ওরে আমার সাহেব কত ভালোবাসে আমাকে। প্লিজ, সবসময় দুষ্টমি ভালো লাগে না। আচ্ছা, আমি সিরিয়াস হলাম। এবার খুশি তো? হ্যাঁ, আর কালকে সকালে ভার্সিটিতে যাওয়ার সময় আমাকে কল দিও। আমি তোমাকে পিক করে নিয়ে যাব। আচ্ছা। তারপর আর একটু কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে সবাই নাস্তা করে তৈরি হয়ে নিলাম এবং কলিকে ফোন দিলাম। তৈরি হয়েছে পাখি? হ্যাঁ, আর একটু বাকি। আচ্ছা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি আসতেছি। আচ্ছা। ওর সাথে কথা বলে আমরা বেরিয়ে পড়লাম ওদের বাসার উদ্দেশ্যে। সেখান থেকে কলিকে পিক করে সবাই ভার্সিটিতে যাব। কিছুক্ষণের মধ্যেই ওদের বাসার সামনে পৌঁছে গেলাম। কালকে ফোন দিয়ে বলার পর ভালোই সিকিউরিটি ব্যবস্থা করে দিয়েছে দেখি শ্বশুরমশাই। বাসার সামনে বসে কলিকে ফোন দিলাম। একটু পর ও রাগ করতে করতে বাইরে এলো, সাথে ওর বাবা আরও 2জন পুলিশ। মা, তুই আমার কথা শোন। না বাবা, এখন ভার্সিটিতেও কি গার্ড নিয়ে যেতে হবে? দেখ মা, তোর এখন খুব বিপদ। আমি পারবো না। থাক বিপদ, তবুও গার্ড নিয়ে ভার্সিটি যেতে পারবো না। কথা শুনে আমি তাদের কাছে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি ইমন না? জি আঙ্কেল। আর কালকে আমি আপনাকে ফোন দিয়ে বলেছিলাম। কালকে যে বললো। থামিয়ে দিয়ে আমি বললাম, আপনাকে পরে সব খুলে বলবো। আর কলি আমার সাথে থাকলে কোনো গার্ড লাগবে না। আঙ্কেল কিছু ভাবলো, তারপর কলিকে আমার সাথে যেতে দিল। কলিকে নিয়ে গাড়িতে উঠালাম। কেমন আছেন ভাবি? ভালো ভাইয়া, আপনারা? ভালো। বাবাকে কালকে ফোন দিয়ে কি বলছিলে? পরে বলবো তোমাকে। আচ্ছা। তারপর সবাই ভার্সিটিতে এলাম। আজকে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। এই ক্লাসটা করেই আমরা ঘুরতে যাব। আচ্ছা মেহবুব, তোরা এদিকে দেখ, আমি আসতেছি। ঠিক আছে, চলো। কোথায়? নো, তোমার ক্লাস আছে না? হ্যাঁ, তুমি যাচ্ছ কোথায়? তোমার সাথে ক্লাসে যাব। কেন? তোমার সেফটির জন্য। আমাকে নিয়ে গেলে তোমার কোনো প্রবলেম হবে নাকি? না, আরে মজা হবে। চলো তাহলে। এরপর আমি কলির সাথে তাদের ক্লাসে গেলাম এবং একসাথে বসলাম। ক্লাস শেষে আমি আর কলি বের হয়ে মাহবুবকে ফোন দিলাম। ওরাও আসলো। সবাই একসাথে ক্যাম্পাসের একটি গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিলাম। এর দিকে তাকে দেখে একটা বাইকে 2জন মাস্ক পরা লোক ক্যাম্পাসে ঢুকতেছে। কিন্তু এই গরমে কেউ মাস্ক পরবে কেন? আমার কাছে সন্দেহ হলো। একটু পর বাইক থেকে একজন নামলো এবং আমাদের দিকে আসছিল। লোকটার তার পেছনের দিকে হাত দিয়ে পিস্তল বের করলো এবং কলির দিকে তাক করলো। কলি আমার দিকে ফিরে বসা এবং লোকটা কোলের পেছনে দূরে দাঁড়ানো। লোকটা পিস্তল লোড করতেছে। তখনই আমি আমার কোমর থেকে রিভলভারটা বের করে তৎক্ষণাৎ ঠাস ঠাস করে আমি শুট করলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। কলি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভার্সিটির পুরো চোখ কিন্তু আমার দিকে। লোকটা গুলি খেয়ে মাটিতে পড়ে রইল। অন্যজন সাথে সাথে বাইক নিয়ে পালালো। মেহবুবরা দৌড়ে গাড়ি নিয়ে চলে গেল সেই বাইকওয়ালার পেছনে। আমি কলিকে জড়িয়ে ধরে বললাম, কিছু হয়নি? তুমি ঠিক আছো তো পাখি? কলি কোনো কথা বলছে না।
আমি কলিকে ভালো মতো দেখলাম, না কলির কিছু হয়নি। তারপর গেলাম লোকটার কাছে, গিয়ে মাস্কটা খুলে দেখি সে শফিক, যে দুইজনের বর্ণনা দিয়েছিল তাদের মধ্যে একজন। তাড়াতাড়ি নার্ভ চেক করে দেখলাম বেঁচে আছে কিনা, কিন্তু না, স্পট ডেড হয়ে গিয়েছে। চারদিকে তাকিয়ে দেখি সবাই ভয় পেয়েছে এবং আমাদের দিকে তাকিয়ে আছে। কলির দিকে তাকিয়ে দেখি ও এখনো ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে আছে। আমি এবার কলির কাছে গেলাম, পাখি তুমি ঠিক আছো তো? কলি কোনো কথা বলছে না, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয় নেই, কিছুই হয়নি। কলি কোনো কথা বলছে না, শুধু ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কলিকে আমার বাহুটারে জড়িয়ে ধরলাম। আশেপাশে ভিড় জমে আছে। একটু পরেই কলি আমার কাছে থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কি হয়েছে পাখি? তুমি কে? আর তোমার কাছে এই অস্ত্র এলো কেমনে? সব বলবো তোমাকে, আগে তুমি শান্ত হও বলে ওর হাত ধরলাম। কলি ওর হাতটা ছাড়িয়ে নিল। আগে বলো, তোমার কাছে এই অস্ত্র এলো কিভাবে? ততক্ষণে পুলিশও চলে এলো ভার্সিটিতে। ভার্সিটি কিছু দূরেই পুলিশ স্টেশন, তাই পুলিশ আসতে বেশি সময় লাগলো না। পুলিশ এসে কিছু লাশের কাছে গেল এবং কলির বাবা মানে এসআই রহমান আমার কাছে এলো। কলির বাবা আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকালো, কারণ এখন রিভলভারটা আমার হাতে। এগুলো কি ইমন? কিছুক্ষণ আগে বাইকে দুজন মাস্ক পরা লোক আসলো এবং একজন নেমে আমার পাখিকে শ্যুট করতে চাচ্ছিল। তার আগেই আমি খেল খতম করে দিয়েছি। কিন্তু তোমার হাতে অস্ত্র কেন? ততক্ষণেই মাহবুবরা চলে এলো। না দোস্ত, ওই শালারে ধরতে পারিনি। শিট, ওইটাকে ধরতে পারলেই আসলটার কাছে যাওয়া যেত। আর সে যেটাকে শ্যুট করলাম সে ছবিকে বর্ণনা দেওয়া দুজনের মধ্যে একজন। তার মানে ওই বাইকারটা অন্যজন ছিল? হ্যাঁ, আঙ্কেল এতক্ষণে আমাদের কথা শুনছিল। আমি জানি না তোমরা কিসের কথা বলছো, কিন্তু আইন হাতে তোলার অপরাধে এমন তোমাকে গ্রেপ্তার করা হলো। অফিসার, আপনার মাথা ঠিক আছে? আপনি কাকে গ্রেপ্তার করতে চাচ্ছেন আপনি জানেন? আইনের চোখে এমন খুনি, তাই তাকে গ্রেপ্তার করা হলো। আমি কোলের দিকে তাকালাম, দেখি কলি আমার দিকে তাকিয়ে কান্না করছে। পুলিশ আমার হাত থেকে যখন রিভলভারটা নিবে এবং হ্যান্ডকাপ পরাবে, তখন আমি বললাম, ওয়েট অফিসার, আই এম নিউ কমিশনার মিস্টার ইমন আহমেদ অ্যান্ড দিস ইজ মাই আইডি কার্ড। আঙ্কেল কার্ডটা হাতে নিয়ে দেখলেন এবং দেখার সাথে সাথেই আমাকে স্যালুট দিলেন। তার সাথে বাকি পুলিশটাও আমাকে স্যালুট দিলেন। আঙ্কেলের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, সেও অবাক হয়ে গিয়েছে। সবাই স্যালুট দেওয়ার সাথে সাথেই কলি দৌড়ে এসে আমাকে তার বাবার সামনেই জড়িয়ে ধরলো, আরও জোরে কান্না করতে লাগলো। এর দেখি আঙ্কেল একটু হাসি দিলেন এবং লাশের কাছে চলে গেলেন। কিছু হয়নি পাখি, তুমি কান্না করছো কেন? আমি মনে করেছি তুমিও মনে হয় তাদের মধ্যে একজন। না পাখি, কিছুই হয়নি, থাক আর কান্না করিও না, চলো আজকে সারাদিন আমরা ঘুরবো। তারপর কলির কান্নাটা ধীরে ধীরে একটু কমলো। আমিও আঙ্কেলের কাছে গেলাম, গিয়ে লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিলাম। আর মেহবুবদের সব কিছু বুঝিয়ে দিয়ে বললাম, কালকে থেকে কিন্তু আমরা অফিসে জয়েন করব, কারণ এখন সবাই আমাদের আসল পরিচয় জেনে গিয়েছে। এবং আমি কলির কাছে চলে গেলাম, কিন্তু আমার মাথাটা এখন একটা চিন্তায় কাজ করছে যে ওরা কলিকে কেন মারতে চায়। একবার ভাবাচ্ছি কলিকে জিজ্ঞেস করব, আবার ভাবছি ও হয়তো এ ব্যাপারে কিছুই জানে না। তারপর আজকেও মানসিকভাবে অনেক আঘাত পেয়েছে, তার চেয়ে বরং কালকে আঙ্কেলকে জিজ্ঞেস করব। আমি কলিকে নিয়ে সেখান থেকে চলে এলাম এবং আমরা নদীর পাড়ে আসলাম। কলিকে জিপ থেকে নামিয়ে জিপের সামনে উপরের অংশটায় বসালাম, দু হাত গালে দিয়ে বললাম, পাখি। এখনও কান্নার ভাব কাটেনি, কান্না করে চোখ নাক লাল করে ফেলেছে। কান্নার ফলে ওর মুখটা আরও মায়াবী লাগছে, তার চেহারার মায়াকে সে প্রচণ্ডভাবে ফুটিয়ে তুলেছে। আমি তো আবারও কলির প্রেমে পড়ে গেলাম। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না পাখি, ভালোবাসি তোমাকে খুব। কলির সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। আমিও তোমাকে খুব ভালোবাসি। চলো আমরা ওই দিকটাই হাঁটি। কলি আমার হাত ধরে কাঁধে মাথা দিয়ে হাঁটছে। দুজনে গিয়ে একটা গাছের নিচে বসলাম। একটা কথা বলি? বলো। তোমাকে না কান্না করলে খুব মায়াবী লাগে। আজকে দেখে তো আবার তোমার প্রেমে পড়ে গেলাম। কান্না করলে আমাকে পেতনির মতো লাগে। আমি জানি, আর বাম দিতে হবে না। আরে বাম দিব কেন? তুমি কান্না করলে আমার মনটা তোমার ওই চোখের ভালোবাসায় ডুবে যায়। হইছে, আর বলতে হবে না। আচ্ছা এবার বলো, আমরা বিয়ে করছি কখন? তুমি চাইলে এখনই। তাহলে আর মাত্র কয়েকটা দিন পর আমার কাজটাও শেষ হোক, তারপর আপু আমাকে বলে একদম আমার করে নিব তোমাকে। কলিবার লজ্জা পেল। আচ্ছা এবার পা দুটো সোজা করো তো। কেন? সোজা করে বসো আগে।
কলি পা সোজা করে বসলো আর সাথে সাথেই আমি ওর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। মাথাটা ব্যথা করছে। আচ্ছা, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। সেখানে আর কিছুক্ষণ বসে আমরা উঠে একটা রেস্টুরেন্টে গেলাম এবং লাঞ্চ করলাম। তারপর গাড়ি নিয়ে কলিদের বাসার সামনে দাঁড় করালাম। এখানে নিয়ে এসেছো কেন? কেন মানে? তুমি এখন বাসে যাবে আর ঘুমাবে। আজকে তোমার উপর অনেক মানসিক চাপ পড়েছে। না, আমি এখন বাসায় যাব না, ঘুমাবো না। তাহলে কি করবে? তোমার সাথে থাকবো। দেখো, জিদ করো না, আমি যা বলছি তাই হবে। ওই সময় ক্যাম্পাসে বসে নিজেই তো বললে আজকে সারাদিন আমার সাথে থাকবে। ও, কোন সময় বললাম? ওই দেখো, একদম মিথ্যা বলবে না। আরে তুমি ভুল শুনেছো। আমি ঠিকই শুনেছি। ও, তাহলে আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এখন যাব কোথায়? এখন তো মাঝ দুপুর। তোমার বাসায় চলো। আরে মাথা ঠিক আছে তোমার? ওটা ব্যাচেলারদের বাসা, তো লোকে মন্দ কথা বলবে তো। মন্দ বলার কি আছে? বলবে তো আমি তোমার হবু বউ। তবুও চলো। তার থেকে চলো আমরা আরও কিছু জায়গায় ঘুরি। কলি আর কোনো কথা বললো না। তারপর কলিকে নিয়ে ঘুরতে বের হলাম। একদম সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম। বাসায় যাওয়ার সময় হঠাৎ ও গাড়ি থামাতে পড়লো। কি হয়েছে? ফুচকা খাবো। ওগুলো কোনো খাবার? মানুষ সে খায় ওগুলো? কিন্তু আমি খাবো এবং সাথে তোমাকেও খাওয়াবো। এখন চলো। বলে কলি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল দোকানদারের কাছে। আমি খাবো না, তুমি খাও। মামা, 1 প্লেট ফুচকা দিন তো, ঝাল বেশি দিবেন। যাক বাবা, 1 প্লেট অর্ডার দিল, তাহলে আমি বেঁচে গেলাম। একটু পর দোকানি ফুচকা দিল। আমরা চেয়ার পেতে বসলাম। দেখি হাঁ করো তো। তুমি খাও। হাঁ করো। আমি খাবো না। চুপ, একটাও কথা না, হাঁ করো। আশেপাশে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। উপায় না দেখে হাঁ করলাম। মুখের ভিতর দিল একটা পুড়ে। কি ঝাল! একটা খেয়ে আমার চোখ থেকে পানি বের হয়ে গেল। কি মজা না? মজা মানে প্রচণ্ড। এমন মজা আর জিন্দিগিতেও খাই নাই। এদিকে আমার অবস্থা বেতাল। এবার আমাকে খাইয়ে দাও। আমি কলিকে খাইয়ে দিলাম। তারপর কলি আবার আমাকে খাইয়ে দিল। আমি এবার কলিকে খাইয়ে দিলাম। এভাবে খাওয়ার পর্ব চলিতে থাকিল আর আমরা অবস্থা খারাপ হতে থাকিল। কলির দিকে তাকিয়ে দেখি ঝালে তার চোখে পানি। খাবার শেষে 2 গ্লাস পানি খেলাম, কিন্তু ঝালে এখনো পুরো মুখ পুড়ে যাচ্ছে। কলিরও একই অবস্থা বিল দেওয়ার পর। ইমন, খুব ঝাল লাগছে। তোমাকে এত ঝাল দিয়ে খাবার জন্য কে বলেছিল? আমার ঝাল প্রিয়। আচ্ছা, ওইদিকে চলো। বলেই আমার হাত ধরে একটা বন্ধ দোকানের আড়ালে নিয়ে আসলো। এখানে আনলে কেন? ঝাল কমানোর জন্য। মানে? আর কিছু বলতে পারলাম না। তার আগেই কলি আমার মাথাটা ধরে নিচু করে আমার ঠোঁটগুলি তার মুখে পুড়ে নিল। প্রায় 6 মিনিট পর ছাড়লো। ছাড়ার পর আমার দিকে তাকিয়ে একটা লজ্জাজনক হাসি দিয়ে জিপের দিকে দৌড়ে দিল। আমি ওর পেছন পেছন গেলাম এবং গাড়ি চালাতে শুরু করলাম। সারা রাস্তায় লজ্জায় কেউ কারোর সাথে কথা বলেনি। একটু পর ওনাদের বাসায় সামনে এলাম। কলি জিপ থেকে নামলো। সাবধানে যেও। এরপর কলি লজ্জা পেয়ে দৌড় দিল। আমিও তাকিয়ে রইলাম। ওর বাসায় ঢোকার পর আমিও চলে এলাম বাসায়। এসে ফ্রেশ হয়ে বন্ধুর সাথে কথা বলে ডিনার করে ঘুমাতে গেলাম। কলি এখনও কল দেয়নি, আমিও দেইনি। কেমন জানি আমার কল দিতেও এখন লজ্জা করছে। কলিও মনে হয় আমার মতো লাগছে, তাই সেও কল দেয়নি। সারা রাত ঘুম হলো না। রাতের একদম শেষের দিকে চোখটা লেগে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে কানে যেন সুরসুরি দিচ্ছে। ওই কোন শালারে, ডিস্টার্ব করবি না বললাম। আমি মনে করছি বন্ধুদের মধ্যে কেউ। কলি মুখ চেপে হাসছে, আবারও সুরসুরি দিল। শালা, উঠে কিন্তু লাথি মারবো, সারা রাত ঘুমাতে পারে নাই। আবারও কলি সুরসুরি দিল। এবার আমি লাফ দিয়ে উঠে হাত ধরে দিলাম ঠেল। কলি ঘুরে এসে আমার গায়ের উপর পড়ল। আমি চোখ মেলে দেখি কলি। তুমি এখানে? কলি আমাকে জড়িয়ে ধরল। হ্যাঁ, কেন আসতে পারি না বুঝি? আসতে পারো, কিন্তু তুমি তো বাসা চিনতে না। চিনতে কতক্ষণ? তাই আমিও কলিকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর দেখি 8টা বেজে গিয়েছে। 10টায় আবার আমার অফিস। তাই কলিকে বললাম, পাখি এখন ওঠো, অফিসের টাইম হয়ে যাচ্ছে। আজকে থেকে অফিসে জয়েন করতে হবে। আমার ফ্রেশ হতে হবে তো। তাহলে তুমি ওঠো, আমি ফ্রেশ হতে চাই। আর একটু থাকি। আচ্ছা। আমিও কলিকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। আরও আধা ঘন্টার মতো ও হয়ে থাকলাম। আচ্ছা, তাহলে এখন আমি ফ্রেশ হতে চাই। আমার কথা শুনে কলি লাফ দিয়ে উঠে বসলো। কালকে রাতে তুমি কল দাওনি কেন? তুমি দাওনি কেন? আমার লজ্জা করছিল,
বলেই বুকে মুখ লুকালো। আমারও অমনি অবস্থা হয়েছিল। পুরুষ মানুষের লজ্জা কিসের? এই প্রথম তো, তাই আর কয়েকবার করলে লজ্জা চলে যাবে। যা দুষ্টু। কলি লজ্জা পেয়ে বাইরে গেল আর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে নিজের রুমকে নিজের চিনতে পারছি না। পুরো রুমের গেট আপ চেঞ্জ করে দিয়েছে। বেশ ভালোই লাগছে রুমটা এখন। আগে তো কোনো ময়লার স্তূপ মনে হতো। যাই হোক, রুম থেকে বের হয়ে দেখি মেহবুবরা সবাই নাস্তা করতেছে। খুব ভালো হয়েছে বোন। ভাবি এই ডিশটা দিন তো, অনেক দিন পর মজার খাবার খাইলাম। ভাবি মাংসটা দেন তো, অসাধারণ হয়েছে। ওরা খাচ্ছে আর কলির প্রশংসা করতেছে। কিরে অনাহারের দল, এত খাবার তোদের আবার কে দান করলো? আমার ভাবি প্লাস বোন। আর কিছু জানার ইচ্ছা থাকলে গুগলে সার্চ মার। তা বুঝলাম, কিন্তু ভাই আমার বউয়ের রান্না খাবার আর আমার জন্য অন্তত একটু রাখ। তোরা যে হারে খাওয়া শুরু করছোস তাতে মনে হয় আমি ভাগে পাবো না। ভাবি এই পানি গ্লাস নিন আর ওই শালার মুখে উপর মারেন আর বলবেন আমরা তোর জন্য না রেখে খাইছি কোনো দিন। একটা সিগারেট খেলেও একসাথে খাই। বলেই সাকিব জিব্বায় কামড় দিল। কলি এতক্ষণ আমার কথা শুনে হাসছিল, কিন্তু সিগারেটের কথা শুনে রাগীভাবে আমার দিকে তাকালো। কি, তুই সিগারেট খাস? আরে না না পাখি, সাকিব তো জাস্ট একটা এক্সাম্পল দিল আর কি। সত্যি সাকিব ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে খেতে বসো। আমি বসলাম। কলি খাবার দিল। এদিকে এসো। কলিকে টান দিয়ে আমার কোলে বসালাম। কি করছো? ভাইয়ারা আছে তো? মনে করো ওরা সবাই গরু আর ওরা কিছু দেখতে পাচ্ছে না। ততক্ষণে ওদের খাওয়া শেষ, ওরা অফিসে যাচ্ছে। যাওয়ার সময় মেহবুব মাথায় একটা ঠোসা দিয়ে বলল, ওই স্যার মশাই তাড়াতাড়ি অফিসে আছিস। ধুর ভাগ তো। সবাই যাওয়ার পর দরজা লাগিয়ে টেবিলে এসে বসলাম। পাখি এদিকে এসো। কোলের হাত ধরে আবার করে বসলাম। আমি জানি তুমিও কিছু খাওনি, তাই না? আজকে তুমি আমাকে খাইয়ে দিবে। তার আগে আমি করিকে এক লোকমা খাইয়ে দিলাম। তারপর করিও আমাকে এক লোকমা খাইয়ে দিল। কেমন হয়েছে রান্না? অমৃতের মতো, কিন্তু যদি একটু। কিন্তু কি? কালকে রাতে ফুচকা খাওয়ার পর যেটা দিয়েছিলে সেটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগতো। ঠোঁটের দিকে ইশারা করে কথাই বললাম। যা শয়তান। থাক, না দিলে লাগবে না। কলির সাথে সাথেই আমার কলার ধরে 4টা ঠোঁট এক করে দিল। উফ, প্রায় 6 মিনিট পর ছাড়লো। ছেড়ে আমার বুকে মুখ লাগালো। দুজনেই হাঁপাতে লাগলাম। এবার খাবারটা অমৃতের চেয়েও মজা হবে। এরপর খাবার খেয়ে কলিকে তাদের বাসায় রেখে আসলাম এবং সাথে সাথে আরও কিছু গার্ডের ব্যবস্থা করে দিলাম আর বললাম যাতে ঘর থেকে বের না হয়, কিছু লাগলে গার্ডদের বলে এনে দিবে। তারপর গেলাম অফিসে। আজকে এখানে নতুন কমিশনার আসবে, তাই প্রায় সব ধরনের আইনি কর্মকর্তারা উপস্থিত হয়েছে। সবাই ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে। আমি সবার সাথে হ্যান্ডশেক করলাম। এক পর্যায়ে মিস্টার রহমান মানে কলির বাবার পালা আসলো। তার সাথে হ্যান্ডশেক করে একটু পর তাকে আমার কেবিনে আসতে বললাম। কেবিনে ঢুকে বসলাম এবং চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করতেছি। তখন দরজায় নক পড়ল। স্যার আসবো? জি আসুন। কলির বাবা ঢুকলো এবং আমি সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। জি স্যার, ডাকছিলেন যে? আঙ্কেল, এসব ফর্মালিটিস বাদ দেন। এখানে শুধু আপনি আর আমি, আমাকে নাম ধরে ডাকেন। আর আমি আপনার ছেলের মতো। বসুন। আঙ্কেল বসলেন। হ্যাঁ বাবা বলো। আঙ্কেল, কলির উপর যে অ্যাটাক হয়েছিল সেটা নিয়ে কিছু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলো। আমার 2টা প্রশ্ন। প্রথমটা হলো, এখানে যে সন্ত্রাসের এত উপদ্রব, আপনি সেটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি কেন? আর দ্বিতীয়টা হলো, কলির উপর অ্যাটাক কেন হয়েছিল কিংবা কারা করেছিল? আঙ্কেল একটু নড়াচড়া দিয়ে বসলেন। এখানে যে সন্ত্রাসী কিংবা ড্রাগসের ব্যবসার সাথে জড়িত ছিল তারাই কলির উপর অ্যাটাক করেছে। এর আগেও আমার মেয়েকে কিডন্যাপ করেছে আর মেরে ফেলার হুমকিও দিয়েছে। আমি যেও তাদের শনাক্ত করতে পারিনি। যতবার চেষ্টা করছি ততবার কলির উপর অ্যাটাক হয়েছে। কলির পেছনে সবসময় ওনাদের লোক লাগতো, তাই আমিও চেয়েও কিছু করতে পারিনি। এক পর্যায়ে এমন আমি হাল ছেড়ে দিয়েছি। আমি চেয়েছি ট্রান্সফার হয়ে যাব অথবা মেয়েটাকে অন্য কোথাও পাঠিয়ে দিব, কিন্তু তাহা করতে দেয়নি ওরা। ও, তা আপনি কি কাউকে চিনেছেন? মানে কে আপনাকে হুমকি দিত? শপিং নামের একজন আমাকে হুমকি দিত, আর আমার মনে হয় শপিং এসব কিছু লিডার। না আঙ্কেল, সবই এই 1 সপ্তাহ ধরে আমার কাছে বন্দি। এর পেছনে ভার্সিটির কেউ আছে, এমনকি ইংরেজি ডিপার্টমেন্টের পিওনও এর সাথে জড়িত ছিল। ওরা আমার মেয়ের উপর অ্যাটাক করলো কেন?
আঙ্কেল, আমি এই মিশনে আরও 2 মাস আগে নেমেছি। ভার্সিটির ছাত্র সেজে আমরা অপারেশন চালিয়ে গিয়েছি এবং এক এক করে সন্ত্রাসীদের গ্যাংকে ধ্বংস করে দিয়েছি। ওরা হয়তো আপনাকে সন্দেহ করেছিল, তাই কলির উপর অ্যাটাক করেছিল। আচ্ছা, গতকালকের ওই সন্ত্রাসীটাকে চিনেন? না বাবা, দেখিনি কখনো। এইটাকে চিনেন? অন্যজনের ছবি দেখিয়ে বললাম। না। আচ্ছা আঙ্কেল, আপনি যেতে পারেন। আর হ্যাঁ, আগামী সপ্তাহে আমার বাবা মা আপনাদের বাসায় যাবে। আচ্ছা বাবা। আঙ্কেল চলে যাওয়ার পর এই কেসের সাথে জড়িত ফাইলগুলি দেখতে লাগলাম। অফিস শেষে প্রশাসনিক গাড়ি নিয়ে বাসে আসলাম। যেহেতু অফিসে জয়েন করেছি, এখন প্রশাসন থেকে দেওয়া ফ্ল্যাটে কালকে উঠতে হবে। বন্ধুরা তাদের নিজ নিজ ফ্ল্যাটে উঠবে। বাসে এসে সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা শেষ করলাম এবং কলির সাথে দেখা করতে গেলাম। দুজনেই ঘোরাফেরার পর কলিকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় আসলাম এবং ঘুমিয়ে গেলাম। কালকে আবার অফিস আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার পর কলির সাথে দেখা করে অফিসে চলে আসলাম এবং কাজ শেষে তাড়াতাড়ি ফিরলাম, কারণ আজকে বাসা পরিবর্তন করতে হবে। সাথে কলিকে আর কিছু লোকও নিয়ে আসলাম। লোকগুলি জিনিসপত্র নিয়ে যাচ্ছে। জিনিসপত্র মিনিটাকে উঠানোর পর নতুন বাসায় চলে আসলাম আমরা। নতুন বাসাটা বেশ সুন্দর। বাসার সামনে বড় একটা ফুলের বাগানও আছে। কলিরও বেশ পছন্দ হয়েছে। লোকগুলি জিনিসপত্র নিয়ে গিয়ে রাখছে। কলি ঘর সাজা দিতেছে, আবার লোকগুলিকে বলছে কোথায় কোনটা রাখতে হবে। আমার আর কি, আমি কলিকে সাহায্য করছি আর তাকে তার কর্মকাণ্ডগুলো দেখছি। ইমন দেখো, এটা হবে আমাদের বেডরুম। ওয়াও, আমাদের বেডরুম? হ্যাঁ। তার মানে এখানেই আমাদের বাসর হবে? যা দুষ্টু। কলি লজ্জা পেয়ে আমার বুকে কিল মেরে আবার বুকেই মুখ লুকালো। এত লজ্জা? বিয়ের পর দেখবো কোথায় রাখো তোমার এই লজ্জা। বাসায় সব কিছু গোছানোর পর কলি আর আমি দুজনে গেলাম রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চ শেষে ওকে ওদের বাসায় নামিয়ে দিয়ে আসলাম এবং আমিও নিজের বাসায় চলে এলাম, কারণ আমার এখন একটু ঘুমানোর প্রয়োজন। কলি বাসাটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে। সন্ধ্যায় কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো। মনে হচ্ছে কলিং বেল ভেঙে ফেলবে, তাই তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখি বন্ধুরা। স্যার সালাম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, আমি তোকে সালাম ভাইয়ের নাম বলছি, আসসালামু আলাইকুম বলিনি। ধুর বেটা, ভেতরে আয়। দোস্ত, তোর বাসাটা খুব সুন্দর লাগতেছে। আমাদেরগুলো তো এখনও ব্যাচেলারদের মতোই লাগতেছে, সব কিছু এলোমেলো। আরে ইমন কোনোদিন এভাবে ঘর গোছাতে পারবে না, নিশ্চয়ই ভাবি এসেছিল। হয় দোস্ত, তোদের ভাবি মানে আমার বউ এসে গুছিয়ে দিয়েছিল। উফ, আমিও যদি প্রিয়াকে আসার সময় বিয়ে করে এখানে নিয়ে আসতাম তাহলে আমার বাসাটাও সুন্দর হতো। থাক দোস্ত থাক, আর কান্দিস না। সামনের ছুরিতে গিয়ে তাকে বিয়ে করবো আম্মু। তারপর সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। কলি ফোন দিয়েছিল, ওর সাথে একটু কথা বলে সবাই ডিনার করতে গেলাম। ডিনার শেষে যে যার বাসায় চলে গেলাম। আমিও বাসায় আসলাম। বাসায় এসে ছাদে উঠে কলির সাথে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে কখন যে রাত 10টা বেজে গেছে তার খেয়ালই নেই। হঠাৎ সেই বাইককে মানে শফিককে দেওয়া ছবির দ্বিতীয় জনকে দেখালাম। রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে। পাখি, এখন রাখি, বাই, একটু কাজ করতে হবে। আচ্ছা বাই। কলির ফোনটা রেখে দৌড়ে এসে রুমে এসে রিভলভারটা নিয়ে নিচে গেলাম। গার্ডসদের আমার পেছনে আসতে বারণ করলাম এবং মেহবুবকে ফোন দিলাম। কয়েকবার রিং করার পর পিক করলো। এতক্ষণ ঘুমাচ্ছিল। শোন, সেদিনে সেই বাইকারকে পাইছি, আমি তার পিছনে নিতেছি। আমার ফোনে লোকেশন অন করে দিলাম, তুই সবাইকে বলে দে আর আমার ফোন টেস্ট করে চলে আয়। আচ্ছা, আমরা এখনই আসতেছি। ফোন কেটে আমি সেই লোকটার পিছনে নিতেছি। কিছু দূর যাওয়ার পর লোকটা একটা বাড়ির ভিতরে ঢুকলো। বাড়ির ভিতরে ঢোকার পর কিছু লোক এসে তাকে সার্চ করলো এবং ভেতরে যেতে দিল। লোকটা এখানে কেন আসলো আর এত সিকিউরিটি কেন এখানে? এটা কার বাসা? মনে এমন অনেক প্রশ্ন উঠতে লাগলো। লোকটা কলিং বেল দিল। কিছুক্ষণ পর বাসার দরজা কে যেন খুললো। ভালো মতো তাকে দেখে আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। লোকটা কলিং বেল দিল। কিছুক্ষণ পর বাসার দরজাটা কে যেন খুললো। ভালো মতো তাকে দেখে আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। আরে, এটা তো আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের অধ্যাপক নুরুল ইসলাম। তার মানে ইনি সব কিছুর পেছনের মাস্টার মাইন্ড। কিন্তু উনি তো খুব ভালো মানুষ, সবাই তাকে খুব ভালো মনের মানুষ মনে করে। আমিও তাই মনে করতাম, কারণ ভার্সিটিতে কোনো সমস্যা হলে তিনি সমাধান করতেন, সাহায্য করতেন সবাইকে। শিট, তার মানে এতদিন এই ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে ছিল মাস্টার মাইন্ড। ততক্ষণে মেহবুবরা চলে আসলো। ওরা গাড়িটা একটু দৌড়ে রেখে আমাদের কাছে আসলো। এখানে এসেছে? হ্যাঁ। কোথায় তাহলে? এই বাড়ির ভেতরে। কিন্তু এটা কার বাড়ি জানিস?
কার? ভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের অধ্যাপক নুরুল স্যারকে চিনিস না? হ্যাঁ, ওই শালার বাড়ি এটা। তার মানে উনি সব কিছুর। হ্যাঁ, সবাই পিস্তলে সাইলেন্সার লাগিয়ে নেয়, না হয় রাতের বেলায় আশেপাশের মানুষের সমস্যা হতে পারে। সবাই সাইলেন্সার লাগিয়ে টিমের মতো করে ঢুকলাম। প্রথমেই গেটের ভিতরে বসা দুইজনকে আমি আর মাহবুব শেষ করলাম। কোনো শব্দ হয়নি, শুধু নিচে পড়ে যাওয়ার শব্দ হলো। সেই শব্দ শুনে তার আর তিনজন আমাদের দিকে তাকালো। সাথে সাথে সাকিব আর সাইমন ওদের হেডশট দিয়ে দিল। ধীরে ধীরে বাড়ির পিছনে গেলাম এবং সেখানে থাকা 6 জনকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিলাম। এখন ঘরে ঢোকার পালা। আমি প্রথমে দরজায় লাথি দিলাম, কিন্তু খুললো না। পরে দরজা ধাক্কা দিলাম, দরজা খুলে গেল। দরজা খোলার সাথে সাথে সবাই পিস্তল তাক করে ভেতরে ঢুকলাম। ঢুকে দেখি আমাদের নুরুল স্যার এবং সেই লোকটি দুজনেই দরজার দিকে, মানে আমাদের দিকেই পিস্তল তাক করে আছেন। আমাকে দেখে নুরুল সাহেব একটু অবাকই হলেন, কারণ তিনি আমাদের চিনতেন, তবে ছাত্র হিসাবে। আরে ইমন, মেহবুব, সাইমন, সাকিব, তোমরা? জি স্যার আমরা, কিন্তু আপনার হাতে অস্ত্র কেন? আমাদের পিস্তলও তাক করা, তাদেরও। তোমাদের হাতে অস্ত্র কেন? আর তোমরা এত রাতে এখানে কি? কি আর করবো স্যার, আপনাকে যে বড্ড দেখতে ইচ্ছা করছিল, তাই রাত না দিন দেখা ছাড়াই চলে এলাম। বলেই পাশের লোকটাকে মেহবুব শ্যুট করে দিল। নুরুল সাহেব সব বুঝে গিয়েছে। তা স্যার, আপনি তো ভালো মানুষ, এসবের মানে কি? নুরুল সাহেব তার পিস্তলটা মেহবুবের দিকে দিয়ে দিল। মনে হয় সে বুঝতে পেরেছে যে তার বাঁচার কোনো রাস্তা নেই। বসো এখানে। আমি গিয়ে একটা ছোপায় বসলাম, সেও বসল। মেহবুবটা পিস্তল নামিয়ে দাঁড়িয়ে আছে। টাকা ক্ষমতা বুঝেছি মন। তা এত ভালো পর্যায়ে ভার্সিটিতে জব করতেন, তাতে কি টাকা আর সম্মান পাওয়া যেত না? তবে শোনো, একটা মেধাবী ছেলে গ্রাম থেকে শহরে আসে আমাদের ভার্সিটিতে পড়ালেখার জন্য। ছেলেটা খুবই মেধাবী ছিল, কিন্তু দরিদ্র। তার পরিবার বলতে ছিল শুধু মা। শহর থেকে এসে কয়েকটা টিউশনি করে ছোট্ট একটা বস্তিতে মাকে নিয়ে থাকতো এবং পড়ালেখা করতো। ভার্সিটিতেও পর ভাইদের নানান অত্যাচার তাকে সহ্য করতে হতো। এভাবে কষ্ট করে ভার্সিটির জীবন শেষ করে এবং চাকরি খুঁজতে থাকে একটি সুন্দর জীবনের আশায়, কিন্তু পায় না, কারণ ছেলেটার ক্ষমতা প্লাস ঘুষ দেওয়ার মতো কিছু ছিল না। কিন্তু সে হার মানেনি, চাকরি খুঁজতেই থাকে এবং টিউশনি করে সংসার চালাতো। একদিন হঠাৎ তার মা অজ্ঞান হয়ে যায়। মাকে নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টর বলে তার মায়ের নাকি অনেক বড় অসুখ হয়েছে এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। কিন্তু ছেলেটার কাছে তো কোনো টাকা ছিল না। ছেলেটা ভেঙে পড়েছিল, কারণ তার পুরো পৃথিবী ছিল তার মা। মায়ের মুখের দিকে তাকিয়ে চোখ মুছে বেরিয়ে পড়ল চাকুরির সন্ধানে। কিন্তু এই বেঈমান পৃথিবী কেউ ঘুষ ছাড়া যে চাকরি পায় না সেও পায়নি, বা পেত তা দিয়ে তার মায়ের চিকিৎসা করাতে পারতে না। এরপরে আর একদিন তার মা অজ্ঞান হয়ে পড়ে। এবার ডক্টর বলে 2 ঘন্টার মধ্যে অপারেশন করাতে না পারলে তার মাকে বাঁচানো সম্ভব না। ছেলেটি ডক্টরের পায়ে পড়ে যায় এবং অপারেশন করাতে বলে। আগে টাকার জন্য তার কিডনি বিক্রি করে দিবে, কিন্তু ডক্টর তার সেই আর্তনাদ শোনেনি। গ্রামের বাড়িতেও এই ছোট্ট একটু ঘর, তাও নদীর পাড়ে, তা বিক্রি করলে 100 ভাগে 10 ভাগ টাকাও জোগাড় হবে না। ছেলেটি সেদিন পাগল হয়ে যায় এবং টাকার জন্য রাস্তায় রাস্তায় কুকুরের মতো দৌড়াতে থাকে, কিন্তু কোথাও টাকার সন্ধান পায় না। সারা শহর পাগলের মতো ঘোরার পর একটা ভাঙা ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন থেকে কয়েকটা লোক ঘরের মধ্যে বসে বান্ডিল বান্ডিল টাকা গুনছে। ছেলেটা সোজা সেই লোকটার পায়ে গিয়ে পড়ে এবং মায়ের অপারেশনের জন্য টাকা চায়। লোকটা টাকা দেয়, কিন্তু শর্ত হলো লোকটা যখন যা বলবে তখন তাই করতে হবে, এবং ছেলেটি রাজি হয়ে যায়। তারপর টাকা নিয়ে দৌড়ে হসপিটালে চলে আসে, কিন্তু ততক্ষণে তার পৃথিবী ধ্বংস হয়ে যায়। তার মা দুনিয়া ছেড়ে বিদায় নেয়। ছেলেটা টাকা নিয়ে দৌড়ে হসপিটালে আসার পর নার্স তাকে একটা সাদা কাপড়ের ঢাকা লাশের কাছে নিয়ে যায়। লাশের মুখের উপর কাপড়টা উঠিয়ে ছেলেটা নিশ্চুপ হয়ে যায় এবং খানিক বাদে অষ্টহরিতে ফেটে ওঠে আর বলে, মা তুমি দেখে দিও, এই নিকৃষ্ট শহরকে আমি ডাস্টবিনে পরিণত করে দিব। নুরুল স্যার থামলেন এবং তার চোখের পানি মুছলেন। আমি আমার চোখের পানি মুছলাম। এখন থেকে শুরু আমার খেলা। শেষে যে টাকা দিয়েছিল তাকে মেরে আমি হলাম কিং। এখন আমার ক্ষমতা পুরো বাংলাদেশে। তিনি আবার বললেন, তোমরা আমাকে নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু সকালের আগেই আমি আবার মুক্ত হয়ে যাব। আমি এবার উঠে দাঁড়ালাম। সবাইকে একই সুতোয় মাপা ঠিক নয় স্যার। হ্যাঁ, আপনার সাথে অন্যায় হয়েছে, কিন্তু সেই একই অন্যায় কিংবা তার চেয়েও বেশি আপনি অন্যের সাথে করেছেন কিংবা করছেন। থাক, তোমার আর শেখাতে হবে না। এখন আমাকে কি জেলে নিয়ে যাবে নাকি রেখে যাবে?
অবশ্য নিয়ে কেউ লাভ নেই, সকালে আবার ছেড়ে দিতে হবে, আবার বাসায় ড্রপও করে দিতে হবে। না স্যার, আমরা মিশনে নামলে কাউকে ছেড়ে নেই না, সোজা উপরে পাঠিয়ে দেই। কথাটা বলার সাথে সাথেই নুরুল নিচে পড়ে যায়। পিস্তলটা উঠিয়েই ঠাস করে শ্যুট করলো এবং গুলিটা এসে আমার কাঁধে লাগলো। সাথে সাথেই মেহবুব নুরুলকে হেডশট দিয়ে দিল। ওরাও সবাই এসে আমাকে ধরলো। মেহবুব এসে আমাকে আমার গুলি লাগা স্থানটি চেপে ধরলো। আমি ইমনকে নিয়ে হসপিটালে যাচ্ছি, তোরা এদিকে সামলা। ঠিক আছে, তোরা তাড়াতাড়ি যা। মেহবুব আমাকে নিয়ে গাড়িতে উঠালো। আমি হেড অফিসে ফোন দিলাম। হ্যাঁ ইমন, বলো ওদিকের কি অবস্থা? স্যার, মিশন কমপ্লিটেড। উইল ডান মাই সান। তোমরা ঠিক আছো তো? জি স্যার, শুধু আমার একটু গুলি লেগেছে। তুমি কোথায়? এখন হসপিটালে যাচ্ছি। এখন রাখি। তাড়াতাড়ি যাও। ফোনটা রেখে দিলাম। প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। মেহবুব এক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করছে, আর এক হাত দিয়ে আমার ক্ষতস্থান চেপে ধরেছে। তোর এমন করছিস কেন? কিচ্ছু হয় না, শালা, কাঁধেই তো গুলি লেগেছে, এটা কোনো ব্যাপার না। আরেকটা কথা বলবি তো লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেবো। তোর প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, সমস্যা তো এখানেই। আরে কোনো প্রবলেম হবে না, তুই আছিস তো সাথে। চুপ করে বসে থাক। কিছুক্ষণ পর হসপিটালে এসে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে মেহবুবের কাঁধে ভর দিয়ে চললাম। মেহবুব এক হাত দিয়ে শক্ত করে ধরে এক হাত দিয়ে গুলি লাগা স্থান ধরে আছে আর ডক্টরকে ডাকতেছে। আসলে আমাদের টিমের 4 জন কলেজ থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত একসাথে স্টাডি করেছি, তারপর একসাথে জব করছি। কিন্তু মেহবুব হলো আমার বেস্ট, এর থেকেও বেস্ট ফ্রেন্ড, ভাইয়ের চেয়ে কম না। ডক্টর দৌড়ে আসলো, কিন্তু আমার চোখগুলো গুলিয়ে যাচ্ছে। সব কিছু ঝাপসা দেখতেছি। গুলিটা অনেক কাছ থেকে লেগেছিল, তাই ক্ষতটা একটু গভীর হয়ে গিয়েছিল, ফলে রক্তটাও একটু বেশি হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই ডক্টর, নার্স আর মেহবুব আমাকে স্ট্রেচারে শুয়ে অপারেশন থিয়েটারের কাছে নিয়ে এলো। মেহবুব এখনও আমার হাতটা এখনও ধরে আছে। আমি চোখে সব কিছু অন্ধকার দেখতে পাচ্ছি। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন চারপাশে দেখি পুলিশের কর্মকর্তারা, কলির বাবা, ছাড় আর আমার বন্ধুরা। আর বুকে কিছু ভারী ভারী অনুভব করছিলাম, আর কান্নার আওয়াজও পাচ্ছিলাম। তাকিয়ে দেখি কলি আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। বাহ, নিজেকে বড় সেলিব্রিটি মনে হচ্ছে। সবাই দেখতে এসেছে আমাকে। আমার দিকে মুখ তুলে তাকালো। কিছু বলার আগেই আমি ওকে আবার বুকের কাছে চেপে ধরলাম। এই অবস্থাতেও তোমরা মজা করা গেল না? খিরে শালাবাবুরা? কিছু না, তুই বোনকে মানে ভাবির সাথে কথা বল, আমরা বাইরে যাচ্ছি। আর হ্যাঁ, ভাবিও কিন্তু সকাল থেকে কিছু খায় নাই, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। কলির বাবা আমার মাথায় হাত বুলিয়ে বাইরে চলে গেলেন। এতক্ষণ একটু লজ্জা লাগলো, সেটা তার সামনে তার মেয়েকে জড়িয়ে ধরে আছি আমি, আমার তো মনেই ছিল না। সবাই বাইরে চলে গেল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। পাখি এখনও কান্না করবে? তোমার এমন অবস্থা হলো কেমনে? সে এক লম্বা কাহিনী। তার আগে বলো, তুমি সেই কখন থেকে আমাকে এভাবে জড়িয়ে ধরেছিলে? সকাল থেকে। স্যার, বন্ধু, তোমার আব্বু সবার সামনেই? অমনেই আমার বুকে আবার মুখ লুকালো। আমি খেয়াল করিনি। মা গো, এত ভালোবাসা! একটু পর মেহবুব খাবার নিয়ে আসলো। খাবার টেবিলের উপর রেখে, তোরা খেয়ে নে। হ্যাঁ আচ্ছা। আর শোন, হ্যাঁ বল। আম্মু আব্বুকে কিছু বলেছিস? না, আঙ্কেল আন্টি তাহলে কান্না করতে করতে তখনই রওনা দিত। এই একটা ভালো কাজ করেছিস, এখনো কিছু বলিস নাই। আমি নিজেই পরে সব বলবো। ঠিক আছে। তারপর কলিমাকে খাইয়ে দিল এবং নিজেও খেলো। বিকেলে ডক্টর রিলিজ করে দিল। বাসায় আসলাম, কলিও বাসায় আসলো আমার সাথে। প্রায় 15 দিনের মতো লাগলো সুস্থ হতে। একদিন কলি সবসময়ই আমার সাথে সাথে থেকেছে এবং আমার সেবা করেছে। সকালে আসতো আর রাতে চলে যেত, অবশ্য আমিই পাঠিয়ে দিতাম। এখন আমি পুরোপুরি সুস্থ। সকালবেলায় আম্মু ফোন দিল। হ্যালো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? ভালো আম্মু, তোমরা কেমন আছো? আর আব্বু কোথায়? আমরা ভালো আছি। তোর আব্বু বাজারে গিয়েছে। তারপর আম্মুর সাথে আরও কথা বললাম। কথা বলার এক পর্যায়ে আম্মু আবার বিয়ের কথা বললো। তবে এবার আর বিরক্ত লাগলো না। আচ্ছা যাও, তোমাদের ইচ্ছা পূরণ করলাম। ঢাকা চলে এসো এবং দেখো আমার পছন্দের সাথে তোমাদের পছন্দ মিলে কিনা। তোর পছন্দ মানে? তুই তো কাউকে পছন্দ করতি না। কিন্তু এখন করি। আগেও তো জিজ্ঞেস করেছিলাম, তখন তো কিছু বলিসনি। এখানে আসার পরেই পছন্দ হয়েছে। সত্যি বলছিস বাবা? তাহলে আজকে বিকালে আমরা রওনা দিব। আচ্ছা ঠিক আছে। আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে বসলাম। তখনই কলিং বেল বেজে উঠল। গিয়ে দরজা খুললাম, দেখি কলি বাসায় খাবার নিয়ে এসেছে। ওর হাত থেকে হট কেরিয়ারটা টেবিলের উপর রাখলাম এবং কোলে তুলে নিলাম। কি হলো জনাব, এত খুশি কেন?
আম্মুকে বলেছি তোমার কথা। আম্মু খুব খুশি হয়েছে এবং কালকে আসতেছে। আমার কথা শুনে কলি আমাকে জড়িয়ে ধরলো। সারাদিন কলিকে নিয়ে সব জায়গায় ঘুরলাম। পরের দিন ফজরের পর কলিকে নিয়ে স্টেশনে গেলাম, কারণ আজকে আব্বু আম্মু আসবে। কিছুক্ষণ বসার পর বাস আসলো। বাস থেকে আব্বু আম্মু নামলো। আমি আর কলি তাদের সামনে গেলাম, গিয়ে আব্বু আম্মুকে জড়িয়ে ধরলাম। অনেকদিন পর দেখা হয়েছে, তারাও আমার খোঁজ খবর নিতে লাগলো। তোমাদের একজনের কথা বলেছিলাম যে ও হলো কলি। তারা কলির দিকে তাকালো। কলি আব্বুকে সালাম করলো, পরে আম্মুকে সালাম করতে যাবে, তখন আম্মু তাকে উঠিয়ে জড়িয়ে ধরলো। সারা রাস্তায় আব্বু আর আম্মু কলির সাথেই কথা বলছে, আমাকে যেন এখন আর চেনেই না। আব্বু আমাকে বাসায় নিয়ে গেলাম এবং কিছুক্ষণ কথা বলার পর কলিকে তার বাসায় পৌঁছে দিতে গেলাম আর বললাম কালকে বিকালে আব্বু আম্মু তাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। কলিও খুব খুশি হলো। বাসায় এসে আব্বু আম্মুর সাথে অনেক কথা বললাম। দুপুরে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বের হলাম। যদিও আম্মু রান্না করতে চেয়েছিল, কিন্তু তারা জার্নি করে এসেছে, এখন ক্লান্ত, তাই আমি করতে দেয়নি। রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে দরজা খুললাম। খুলে দেখি কাল কতগুলো ব্যাগ নিয়ে হাজির। আরে তুমি, আর এতগুলো ব্যাগ কিসের? কোথায় যাচ্ছ? এই তো দুপুরের খাবার খেতে আম্মু আব্বুকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছি। কোথাও যেতে হবে না, ভেতরে চলো। মানে? মানে সবার জন্য খাবার নিয়ে এসেছি আমি। ইমন, কে এসেছে? আম্মু, তোমার বৌমা। বৌমা বলাই কলি একটু লজ্জা পেল। কলির হাত থেকে ব্যাগগুলি নিয়ে ভেতরে ঢুকলাম। আরে মা, তুমি? জি আম্মু, আপনাদের জন্য নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি। পাগলি মেয়ে, এত কষ্ট করার কি দরকার ছিল? ও কিছু না, চলেন খেতে বসবেন। তারপর সবাই একসাথে খেতে বসলাম। আম্মু আব্বু কলির রান্নার প্রশংসা করছে। খাওয়া দাওয়া শেষে কলি বাসায় পৌঁছে দিলাম। পরের দিন বিকালে আব্বু আম্মু কলির বাসায় গেল এবং বিয়ের কথা পাকাপাকি করে এলো। দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসলো। সবাই খুব খুশি। আমার বন্ধুগুলির মন একটু খারাপ, কারণ আমার কোনো শাড়ি নেই। সারাদিন অনেক ধকলের পর বিয়ের কাজ শেষ হলো। এখন রাত 11টা বাজে। আমি বন্ধুর সাথে ছাদে বসে আছি। মেহবুবকে আব্বু ফোন দিল। আব্বুর সাথেই কথা বলে বলল, দোস্ত চল। কোথায়? ভাবি তোর অপেক্ষা করছেই। দোস্ত, ভয় লাগতেছে। ধুর বেটা, কিসের ভয়? সবাই ধরে বাসের ঘরে ঢুকিয়ে দিল। কোলে খাটের মাঝে একটা লম্বা ঘোমটা পরে বসে আছে। আমি ধীরে ধীরে খাটের কাছে গেলাম। খাটের কাছে যাওয়া মাত্রই কলি খাট থেকে নেমে আমাকে সালাম করলো। আমি তাকে জড়িয়ে ধরলাম। তারপর আর কি, তারপর আর কিছু শুনতে হবে না। তারপর আর কিছু বললে 18+ আর্টিকেল হয়ে যাবে। এর জন্য পরবর্তীটুকু আর শুনতে হবে না। আমাদের এই পর্যায়ে আরও একটি গল্প এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল। আমাদের চ্যানেলে নিয়মিত সকল পর্বের গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আর গল্পটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানান আপনার মূল্যবান মন্তব্য। কিছু উৎসাহমূলক কমেন্ট করবেন। আর আপনারা তো নাইস, ভালো হয়েছে, সেই নেক্সট পর্ব তাড়াতাড়ি দিন। এসব তো আমার কাছে উৎসাহ মনে হয় না, এই সব তো আমার কাছে উৎসাহ মনে হয় না। তাই বলি আমাদের কিছু উৎসাহ দিন, আমাদেরকে কিছু উৎসাহ দিন। দেখবেন পরবর্তী গল্পগুলো আরও সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পের নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।